সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, গ্রাম বাংলার মানুষ কথায় কথায় একটা কথা বলে যে সুখে থাকলে ভূতে কেলায়। বিশ্বাস করেন, আমাদের এই দুনিয়াতে এমন কিছু মানুষ থাকে যাদেরকে সুখী করার জন্য, যাদেরকে খুশি করার জন্য আপনি যদি নিজের কলিজাটাও তাদের রান্না করে দেন, তারা খেয়ে বলবে সব কিছুই ঠিক ছিল, শুধুমাত্র লবণটা একটু কম হয়েছে। ও মাই ডিয়ার লিসেনার, স্বার্থের দুনিয়াতে স্বার্থ পুড়িয়ে গেলে কিছু মানুষ যে কত বড় পশু হয়ে যেতে পারে, আপনি যদি শরীফের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, তবে তা হারে হারে বুঝবেন। প্রবাসী ভাইসহ প্রত্যেকটা মানুষের জন্য আজকের এই বাস্তব জীবনের গল্পটা হবে ভীষণ শিক্ষণীয়। তাই সবাইকে বরাবর মতো রিকোয়েস্ট করব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার নাম হচ্ছে শরীফ উদ্দিন, আমার বাড়ি নোয়াখালী জেলা। প্রিয় দর্শক শ্রোতা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আমি আপনাদেরকে আমার ছোটোখাটো একটা পরিবার আছে, সেই পরিবার সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, আমার একটা ছোটো ভাই সহ আমার একটা পুপু এবং একটা ফুফাতো বোন। আমাদের সংসারটা মোটামুটি একটা সুখী সংসার, কেননা আমার আব্বা আমাদের এলাকার একজন প্রাইমারি স্কুলের মাস্টার। আব্বা মাস্টারি করে যে টাকা বেতন পায়, সেটাকে দিয়ে আমাদের সংসারটা অনেক ভালোই চলে। আর আমরাও এলাকাতে অনেক বেশি সম্মানিত ব্যক্তি। আমার আব্বাকে সবাই অনেক বেশি সম্মান করে, ভালোবাসে। আমার আব্বাকে সবাই মাস্টার সাহেব বলে ডাকে এবং আমাদের এই বাড়িটা মাস্টার বাড়ি নামে পরিচিত। আমার আব্বা আমার পুপুকে অনেক বেশি ভালোবাসতো। আমার পুপুকে যেখানে বিয়ে দিয়েছিল, আমার ওই পুপাটা ভালো ছিল না, মোটেও ভালো ছিল না, যার জন্য হচ্ছে আমার আব্বা আমার পুপিকে ওই ঘর থেকে নিয়ে আসে। অ্যান্ড আব্বা তারপরে আবার পুপিকে বিয়ে দেওয়ার জন্য বলেছিল, কিন্তু আমার পুপি আসলে আর বিয়ে বসতে রাজি হচ্ছিল না। উনি বলতেছিল যে মানুষের লাইফে বিয়ে একবারই হয়। আমার যেহেতু কপালটা খারাপ, আমার সংসারটা টিকলো না, বাট আমার তো একটা মেয়ে আছে, আমি আমার এই মেয়েটার সাথে আমার বাকি জীবনটা কাটাই দিব। এরপরে আমার আম্মার সাথে পুপি অনেক সুন্দরভাবে মিশে যায়, আমাদের পরিবারের একটা সদস্যই পুপি থেকে যায়। আমি আমার জীবনের গল্পটা আমার প্রবাস জীবন থেকে শুরু করি। আমি সৌদি আরবে দাম্মামের একজন প্রবাসী। বিগত 3 বছর ধরে আমি সৌদি আরব দাম্মামে এসেছি। ওখানে আমি একটা রেস্টুরেন্টে চাকরি করি। আসলে মূলত প্রবাসে আসলে যে মানুষের অনেক বেশি প্রবলেম হয়, সবার কিন্তু একরকম না। আমার প্রবাসে আসার পর আমার জীবনে ততটা প্রবলেম হয়নি। আমি যেখানে বাংলাদেশ থেকে যখন এসেছিলাম, আমাকে বলা হয়েছিল যে রেস্টুরেন্টে চাকরি দেবে, অ্যান্ড এখানে আসার পর আমি রেস্টুরেন্টে চাকরি পেয়েছি। মোটামুটি আমার অতটা কষ্ট হয় নাই, অ্যান্ড আমার বেতন, বোনাস সব কিছু অনেক ভালো ছিল। কিন্তু একটা সমস্যা আমার ওই রেস্টুরেন্টে আছে, সেটা হচ্ছে আমার ওই রেস্টুরেন্টে বাঙালি হচ্ছে আমি সহ আরও 2 জন আছে, আমরা টোটাল 3 জন হচ্ছে বাঙালি। তো আমরা কি করি, যে রেস্টুরেন্টে কাজ করি, আমাদের ডিউটির টাইম হচ্ছে 8 ঘন্টা। আমাদের ওই রেস্টুরেন্টের মালিক যিনি ছিল, ইনি কিন্তু সৌদিয়ান, বাট রেস্টুরেন্টটা সম্পূর্ণ দেখাশোনা করতো যিনি জিএম ছিল, উনি ছিল ইন্ডিয়ান কেরালার লোক। তো একটা ব্যাপার আমরা সবসময় খেয়াল করতাম, আমরা যখন ওখানে কাজ করতে যাইতাম, আমাদের 8 ঘন্টার উপরে 8 ঘন্টা কাজ হয়ে গেলে উপরে আমরা উপরে হচ্ছে ইন্ডিয়ান, তারপর হচ্ছে মিশর, দেন হচ্ছে তুর্কির মানুষগুলো যখন কাজ করতো, ওদেরকে 8 ঘন্টার উপরে বোনাস দেওয়া হইতো। কিন্তু আমরা যখন হচ্ছে ওভার টাইমে টাকা দেওয়া হইতো, বাট 8 ঘন্টার উপরে যখন আমরা কাজ করতাম, আমাদেরকে হলে কাজ দেওয়া হইতো না। ধরেন 8 ঘন্টা পরে হচ্ছে আমাদেরকে বলতো যে এই তো বেসিংটা একটু পরিষ্কার করবি, বা হচ্ছে টয়লেটের সামনে জায়গাটা একটু মুভ দিবি, তারপর হচ্ছে গার্ডেনটা একটু পরিষ্কার করবি, এরকম করে কাজ দিত, যে কাজগুলো আসলে হলের মধ্যে না। হলের মধ্যে কাজগুলো তো আমরা ওভার টাইম পাই, কিন্তু হলের মধ্যে যেহেতু কাজগুলো দেয় না, কাজগুলো বাইরে থাকে, যার জন্য আমাদেরকে আর ওই ওভার টাইম ধরা হয় না। এভাবে প্রায় 3-4 মাসের মতো কাটে। বাট একটা ব্যাপার আমার কাছে তখন খুব খারাপ লাগে, আমার সাথে 2টা ভাই থাকে। ওই 2টাই হচ্ছে, ওরা 2 জন হচ্ছে খালাতো ভাই, ওরা 2 জন খালাতো ভাই। ওরা হচ্ছে, ওদের বাড়ি হচ্ছে রংপুরে। তো আমি দেখতাম যে ওদেরকে যা বলো ওরা তাই করে, ওরা কোনো প্রতিবাদ করে না। ওই মালিক যেটা করতে বলে, ওই কেরালা যেটা করতে বলে, ওই সেটাই করে। কিন্তু আমি একদিন প্রতিবাদ করে বসি। আমি তখন ওই হচ্ছে ইন্ডিয়ান কেরালাকে একদিন বলি যে দেখেন, আমার সাথে যারা কাজ করে, যারা আমার বেসে কাজ করে, এরা হচ্ছে হলে চাকরি করে এবং তারা হচ্ছে যথারীতি ওভার টাইম পায়, কিন্তু আপনি সবসময় আমাদেরকে বাইরে পাঠিয়ে দেন, বা এমন জায়গায় পাঠান যেখান থেকে আমরা কোনো ওভার টাইম পাই না। আপনি আমাদেরকে বাইরে কাজ করালো, 8 ঘন্টার উপরে আমাদেরকে যত কাজ করান, আমাদেরকে ওভার টাইমে টাকা দিতে হবে। এটা বলার পরেও না আমার উপরে খুব খেপে যায়। খেপে গিয়ে আমারে বলে যে তোর কাছে কি আমাকে জবাববিহীন করতে হবে? আমি তখন তারে বললাম যে দেখেন, আমি তো আপনার রেস্টুরেন্টে কাজ করি, তাই না? ওরা যেরকম স্টাফ, আমিও আপনার রেস্টুরেন্টে স্টাফ। আপনি যদি ওদেরকে যে চোখে দেখেন, আমাকে একই চোখে না দেখেন, তাহলে তো খুব ব্যাপারটা ভালো দেখায় না।
এটা বলার পরে উনি কী করে চেয়ার নেয় আমাকে মারার জন্য, মানে এরকম চেয়ার নেয়, হচ্ছে প্লাস্টিকের চেয়ারগুলো ছিল, একটা চেয়ার নেয় আমাকে মারার জন্য। তখন আমার মাথাটা খুব মানে একদম রেগে, মানে আমি খুবই রেগে যাই, মিজাজটা তখন এত বেশি খারাপ হয়ে যায়। তখন আমার হাতে একটা গ্লাস ছিল, আমি কী করি ওই গ্লাসটা ওনাকে ছুঁড়ে মারি। গ্লাসটা ছুঁড়ে মারলে গ্লাসটা ওনার কপালের মধ্যে পড়ে অ্যান্ড ওনার কপালের অনেকটা অংশ ফেটে যায়, ফেটে গিয়ে রক্ত বের হয়ে যায়। এই মুহূর্তে উনি কী করে, মানে আমাদের এখানে যিনি আরেকজন কেশিয়ার ছিল, ওই কেশিয়ার সৌদির নাগরিক ছিল, ওই সৌদি নাগরিক পুলিশকে ফোন করে। যখন পুলিশকে ফোন করে আমি শুনতেছিলাম, তখন আমি দৌড়ে আমাদের পিছনের গেট দিয়ে পালায় চলে আসি। এরপর থেকে আমি আমার একটু বিপদে পড়ে যাই। ওখান থেকে আসার পর থেকে আমি তখন আর আমার ওই বাসায় থাকি না, আমি আর আমার ওই বাসায় যাই না। বাসায় না গিয়ে আমি সরাসরি আমার আরেকটা বন্ধু আছে, ওর বাড়িও নোয়াখালী, ও হচ্ছে বিল্ডিংয়ের কাজ করে, আমি ওর বাসায় চলে আসি। ওর বাসায় আমি থাকতে শুরু করি, আর আমি ওই মালিকের কাছে যাইও না। ওখানে আমার যত কাপড় চোপড় পড়ে আসছে আমি ওইগুলো কোনো কিছুই আনি না। আমি এখানেই থাকতেছি, ওর কাছেই থাকতেছি, বাট আমার কোনো কাজ নেই। কাজ না থাকলেও আমার আসলে তেমন কোনো প্রবলেম নাই এই কারণে যে আমাদের পরিবারটা একটা সুখী পরিবার। আমি যদি আমার পরিবারের 1 বছরও টাকা না পাঠাই তাহলে আমাদের সংসারে কোনো সমস্যা হবে না। কারণ আমার আব্বা এখনও হচ্ছে স্টিল প্রাইমারি স্কুলের মাস্টার। আব্বা অনেক টাকা মোটামুটি বেতন পায়, তা আবার টিউশনই করে। সব কিছু মিলে আমাদের সংসারটা অনেক ভালোই চলে। আমাকে এক্সট্রা কোনো টাকা আমাদের পরিবারের জন্য পাঠাইতে হয় না। কিন্তু তারপরেও যখন বাবা মাঝে মাঝে বলে যে কিছু টাকা পাঠা বাজার খরচ করার জন্য, বাজার করার জন্য, তখন হচ্ছে সামথিং আমি কিছু টাকা আব্বাকে দিই শুধু বাজার সাজার করার জন্য। এছাড়া আমি সব টাকায় আমার নিজের কাছে রেখে দিই, যদি আমি যে টাকা ইনকাম করি। বাট আমার একটা ভালো অভ্যাস বলি না বাজে অভ্যাস বলে আমি জানি না, আমার খুব বেশি মানে আমি যদি কাজের ফাঁকে যদি আর কিছু করি তাহলে সেটা হচ্ছে আমি ফেসবুকিং করি। আমি আমার এখানে বন্ধুর বাসায় আসার পর থেকে আমার হাতে প্রচুর পরিমাণ সময়, মানে এত সময় যে মানে ওরা তো সবাই কাজে যায়, বাট আমি তো কাজে যাই না, ওদের বাসায় থাকি, ওদের রান্নাবান্নাগুলো করে দিয়ে ওদের সাথেই থাকি। কিন্তু তখন আমি চিন্তা করি যে আমার হাতে যেহেতু অনেক বেশি সময়, তখন ফেসবুক করি, মানে ফেসবুক একটা পেজ খুলে আমি তখন হচ্ছে মানে প্রবাসী বন্ধু নামের একটা ফেসবুক পেজ খুলে আমি ফেসবুক লাইভে যাই, অ্যান্ড লাইভে গিয়ে মানুষদেরকে হচ্ছে বিভিন্ন লাইভ অনুষ্ঠানগুলো দেখে ওদের সাথে কথা বলি। এভাবে বলতে বলতে মানে আমি আবার ধরেন এমনও যে মানে ফেসবুকে বিভিন্ন রকমের ছবি দিই, তারপরে ফ্রেন্ডদের সাথে বাইরে ঘুরতে যাই, এটা আমি ভিডিও করি। অনেক সময় দেখা যায় কি আমি লাইভ স্ট্রিম করি, অ্যান্ড আমার একটা ইউটিউব চ্যানেলও খুলি, ওইখানে আমি মাঝে মাঝে ভিডিও দিই। এইভাবে আমি আমার ওই বন্ধুর বাসায় থেকে এনজয় করতে থাকি। ওর বাসায় আমি প্রায় 2 মাসের মতো থাকি, 2 মাস আমি কোনো কাজ করি না, অ্যান্ড 2 মাস আমি প্রচুর পরিমাণ পোস্ট করতে থাকি, মানে ফেসবুক পেজ সহ ইউটিউবে। এরপরে আমি চিন্তা করতেছিলাম যে একদিন আমার কেন জানি অনেক বেশি খারাপ লাগতেছে, মানে আমার কেমন জানি বুকটা অনেক ভার হয়ে গেছে, আমার অনেক বেশি আমার মায়ের কথা মনে পড়তেছে। তো সেদিন অনেক বেশি মায়ের কথা মনে পড়লে আমি মাকে কল দিলাম। মাকে কল দেওয়ার পর আমি মাকে বললাম যে মা গো, আমার না একটু প্রবলেম হচ্ছে। মানে মা আমাকে বলে যে কী প্রবলেম? আমি বললাম যে আমার শরীরটা ভালো যাচ্ছে না, শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে। আমার মা তখন আমার বলতেছে, এই জন্যই তো বলি যে আজকে কয়টা দিন কাকগুলো মাথার উপরে কেমন কা কা করে ডাকতেছে, কাকগুলো যেন মাথার উপর থেকে যাচ্ছে না। কাকগুলো যখন মাথার উপরে এমন করে ডাকতেছে রে বাবা, আমার তখনই মনে হয়েছিল যে তুই একটা বিপদে পড়বে। আমি তখন মারে বললাম যে মা, তুমি আমার জন্য দোয়া করো, আমি অত বেশি বিপদে পড়ি নাই, কারণ আমি আমার মাকে ট্রুটা বলি নাই। সত্যটা বললে হয়তো আমার মা রাগ করে ফেলতে পারে বা মা খুব বেশি টেনশন করতে পারে। এটার কিন্তু সৌদি আরবের আইনটা কিন্তু আপনারা সবাই হয়তো জানেন যে এখানে কিন্তু যদি কোনো মানুষের শরীর থেকে রক্ত বের হয় তাহলে এটা কিন্তু হাফ মার্ডার হিসেবে গণ্য হয়, আর হাফ মার্ডারের রায়টা খুবই মারাত্মক। এটা যদি সৌদি আইনে যদি আমার মানে সৌদি কোর্টে যদি আমার রায়টা একবার হয়ে যায়, আমার ওই সাজাটা ভোগ করা ছাড়া আমি আর দেশে আসতে পারবো না। এই জন্য আমি আমার মায়ের কাছে দোয়া আছে যে মা তুমি আমার জন্য দোয়া করো, কিন্তু মাকে আমি ডিটেলসে সব কিছু বলি না, শুধু বলি যে আমার শরীরটা খারাপ, আমি একটু মানে প্রবলেমে আছি, তুমি আমার জন্য একটু খাস করে মন থেকে দোয়া করো। আমার মা আমাকে বলে যে ইনশাল্লাহ বাবা তোর কিছু হবে না, আমি তোর জন্য দোয়া করি। এভাবে যেতে যেতে ওই দিন যখন রাতের বেলা আমার মায়ের কথা এত বেশি খারাপ লাগলো মায়ের জন্য, মায়ের সাথে কথা বললে, এরপর আমি আমার কান্না করা একটা ছবি হচ্ছে আমার ফেসবুক পেজে পোস্ট করি। তো একটু কান্না করাই ছিল, একটু ইমোশনাল টাইপের ছবিটা ছিল। এটা পোস্ট করে আমি বলি যে হাইরে প্রবাস জীবন, যারা প্রবাসী আসে শুধু তারাই জানে প্রবাসীর জীবনটা যে কতটা ভয়ঙ্কর। এইটা লিখে আমি একটু ইমোশনাল আরও কয়েকটা কথাবার্তা লিখে আমি ছবিটা পোস্ট করি, অ্যান্ড পোস্ট করার পরে আমি দেখি যে প্রচুর পরিমাণ এটাতে রিয়েট আসে, অনেক মানুষ এটাতে লাইক দেয়, কমেন্ট দেয়, শেয়ার করে। বাট অনেকগুলো কমেন্ট আছে, আমি প্রায় দেখতে পাই যে 75টা মতো কমেন্টস। এরই মাঝে একটা কমেন্টস আমার চোখে পড়ে।
নীলপরি নীলাঞ্জনা নামক একটা ফেসবুক আইডি থেকে ওইখানে কমেন্টস করা হয় যে মানে এরকমভাবে কমেন্টস করা হয়, আমি প্রত্যেকটা প্রবাসী ভাইকে আমার অন্তঃস্থল থেকে সিলেক্ট জানাই। আমি আমার প্রত্যেকটা প্রবাসী ভাইকে অনেক বেশি ভালোবাসি। আমার ইচ্ছা যে আমি একজন প্রবাসীর কাছে আমি বিয়ে বসবো। আমি আমার পরিবারকে বলি যে যেন কোনো প্রবাসীর কাছে আমাকে বিয়ে দেয়। এই লেখাটা দেখার পর আমি দেখলাম যে আমার ছবিতে না যতটুকু লাইক পড়েছে, ওর ওই লেখাটাতে ঠিক ততটাই লাইক পড়েছে। অনেক মানুষ লাভ রিয়েট দিয়েছে, অনেক মানুষ অনেক কমেন্টস করেছে, অনেক কথাবার্তা বলেছে। আমি তখন মানে একটু লাইক অবাকের মতো হয়ে যায় যে এইটা আসলে মানে এই ধরনের কমেন্টস কিন্তু ফেসবুকের মাঝে আমি কখনোই দেখি নাই। আমার মনে হয় এইটাই কোনো কমেন্টস যেটা আমি ফেসবুকে দেখেছি যে এরকম কোনো কথা কেউ লিখতে। যাই হোক, এরপরে আমি চিন্তা করি যে আমি মেয়েটার সাথে একটু কথা বলবো। দেন আমি তার ইনবক্সে যাই, তার ইনবক্সে গিয়ে নক করি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য চেষ্টা করি, বাট ফ্রেন্ড রিকোয়েস্ট যাচ্ছে না, মনে হয় আইডি লক করা। দেন ইনবক্সে আমি তাকে হাই লিখি, বাট এটা তার এখানে সেন্ড হচ্ছে না। মানে আমার এখান থেকে সেন্ড হয়েছে কিন্তু তার এখানে যাচ্ছে না। কেন যাচ্ছে না সেটা বুঝতে পারতেছি না। এভাবে প্রায় 3 দিন কেটে যায়। আমি মেয়েটার প্রত্যেকটা ছবিতে যাই, মানে তার ছবি বলতে তার ফেসবুকে কোনো ছবি দেওয়া নাই, তার প্রোফাইল পিকে একটা লাইক একটা প্রজাপতির ছবি দেওয়া, আর বিভিন্ন রকমের পোস্ট করা আছে, লাইক মানে সুন্দর সুন্দর সিনারির ওর আইডিতে দেওয়া, যেমন সাগর পার, নদীর পার, তারপর পাখি ওরা, ওরকম অনেক কিছু দেওয়া। তো আমি বিভিন্ন ছবির নিচে কমেন্টস করি তাকে যে আপনি একটু আমি আমার ফেসের লিঙ্কটা দিয়ে দিই যে আপনি আমার ফেসের ইনবক্সে একটু আসেন। এভাবে অনেক দিন কেটে গেল, বাট মেয়েটার আমি আর কোনো রেসপন্স পেলাম না। যেতে যেতে প্রায় 15-16 দিন পরে আমি দেখতে পাই যে একদিন মেয়েটা নিজেই আমার ইনবক্সে নক করেছে। আমি যখন হাই লিখেছিলাম সেদিন আরও 15 দিন আগে, তখন মেয়েটা আজকে আমাকে হেলো লিখলো। হেলো লেখার পরে আমি তাকে আমি খুবই খুশি হই। অ্যান্ড খুশি হওয়ার পর আমি তাকে আবারও SMS করি যে আজকে এতটা দিন ধরে আমি আপনাকে খোঁজ করতেছি, বাট আপনি একটাবারের জন্য ফেসবুকে আসেন না, বা আপনি আমাকে আমি আপনাকে SMS করলাম, আপনি আমার SMS রিপ্লাইটাও করলেন না। তখন মেয়েটা আমাকে লিখলো যে আমি আসলে ফেসবুকে আসি না খুব একটা, আমি আজ থেকে 15 দিন আগে একবার ফেসবুকে এসেছি, এখন আবার এসেছি। অ্যান্ড ফেসবুকে ঢোকার পর আপনার SMSটা দেখে আমি রিপ্লাই করলাম। আমি তখন তারে বলি যে আমি যদি আপনার কাছে একটা রিকোয়েস্ট করি আপনি কি রাখবেন? তো মেয়েটা আমাকে বলতেছে যে কী রিকোয়েস্ট বলেন। আমি তাকে বললাম যে আপনার ফোন নাম্বারটা কি আমাকে একটু দেওয়া যাবে? তো মেয়েটা আমাকে SMS-এ আমাদের কথাগুলো ছিল, আমাকে বলতেছিল ভাইয়া আমি তো মোবাইল বাসায় চুরি করে ব্যবহার করি, আপনি যদি কল দেন তাহলে আমার খুব প্রবলেম হয়ে যাবে। আমি তারা বললাম যে আপনি আমার ছবির নিচে কী কমেন্টস করেছেন আপনার কি মনে আছে? আমি এই ছেলেটা প্রবাসী থাকে, আমি আপনাকে কখনো কষ্ট দিব না, বা আপনার কোনো প্রবলেম হয়, আপনার কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ আমি কখনোই করব না। এটা বলার পর মেয়েটা আমাকে লিখলো যে আমি প্রবাসীদেরকে অনেক বেশি বিশ্বাস করেন, আমার মন থেকে তাদের আমি ভালোবাসি, এটা আমার ফোন নাম্বার, আপনি আমাকে ফোন করেন। এটা বলার পর আমি নাম্বারটা নিয়ে সাথে সাথে ডলার থেকে তাকে কল দেয়। কল দেওয়ার পরে মেয়েটা কলটা রিসিভ করার পরে আমি তার সাথে যখন কথা বলি, একটা ব্যাপার হয় না যে আমি বাংলাদেশে অনেক মানুষের সাথে কথা বলেছি, কিন্তু এই মেয়ের সাথে কথা বলার এক্সপিরিয়েন্সটা না একটু ভিন্ন রকম। মানে যখন কল দিই সে কলটা রিসিভ করে এত সুন্দর করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু এমন করে বলে, মানে আমার কাছে মনে হয় যে আমি কোনো মুসলিম সম্ভ্রান্ত পরিবারের কোনো মেয়ের সাথে কথা বলতেছি। কথা বলার মাঝে অনেক মাধুর্যতা, অনেক মায়া, অনেক কথা বললাম তার সাথে আমি 5-6 মিনিটের মতো। মেয়েটা আমাকে বলতেছে যে ভাইয়া আমি তো বাসায় মোবাইলটা চুরি করে চালাই, এটা যদি আমার পরিবাররা জানতে পারে তাহলে আমার কাছ থেকে মোবাইল ফোনটা নিয়ে যাবে। আমি বললাম কেন আপনি চুরি করে মোবাইল ফোন কেন চালান? মেয়েটা আমাকে বলতেছে আমি তো অনেক বেশি ছোটো, এজন্য আমার পরিবার থেকে আমাকে সচরাচর মোবাইল ব্যবহার করতে দেয় না। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনি ছোটো মানে আপনি কিসে পড়েন? মেয়েটা আমাকে বললো যে আমি ক্লাস 9-এ পড়ি। আমি তখন বললাম যে ক্লাস 9-এ পড়ে একটা মেয়ে এত সুন্দর করে কথা বলতে পারে, আমার কাছে ব্যাপারটা অবাক লাগতেছে। তখন আমি তাকে বলি যে তাহলে তো আমার তো আপনার সাথে মাঝে মাঝে একটু কথা বলতে ইচ্ছে করবে, আমি কী করে কথা বলবো? তো মেয়েটা আমাকে বলে যে আমি আপনাকে যখন মেসেঞ্জারে নক করবো তখন আপনি আমাকে নাম্বারে কল দিয়েন। এটা বলার পরে আমি মাঝে মাঝে যখন আমি এভাবে 2-3 দিন পরে মেয়েটা আমাকে মেসেঞ্জারে নক করে, অ্যান্ড নক করার পর আমি যথারীতি তার নাম্বারে কল দিই। নাম্বারে কল দেওয়ার পরে সে কল রিসিভ করে, অ্যান্ড তার সাথে আমার মোটামুটি কথাবার্তা হয় না যে ওরকম কোনো কথা হয় না যে 7 মিনিট 8 মিনিট 10 মিনিট ওরকম কথা বলতে পারি না, হয়তো 2 মিনিট 3 মিনিট খুব চুরি করে সচরাচরভাবে তার সাথে আমার কথা হয়। কথা হইতে হইতে মেয়েটার প্রতি কেমন ছিল আমার একটা ভালো লাগা ভালোবাসা কাজ করে। আমি আসলে এরকম হয় না যে কথা বলতে বলতে একটা অন্যরকম মায়া জন্মায় যায়। আচ্ছা, আমি এরই মাঝে বলে রাখি যে আরেকটা ব্যাপার আছে। আমি একদিন তার সাথে কথা বলতে বলতে অনেকক্ষণ ধরে কথা বলেছি। কথা বলার পরে মেয়েটা আমাকে জিজ্ঞেস করতেছিল যে আপনি ওখানে কী কাজ করেন, আমাকে জিজ্ঞেস করলো। তা আমি যেহেতু পোস্ট একটু ইমোশনালি করেছিলাম, তাহলে আমি এই জন্য আমার ওই পোস্টের অনুযায়ী আমি তাকে বলেছিলাম যে আমি সৌদি আরবে মেশর
মেশনের কাজ করি। মেশন মিন্স হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন যারা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করে, বা মেশন হচ্ছে আরবিতে মেশন বলে, আর বাংলা হচ্ছে বিল্ডিংয়ের কাজ আর কি। তো আমি বলি যে আমি বিল্ডিংয়ের কাজ করি, এরকম তাকে বলি। তখন মেয়েটা আমাকে বলে যে মানে আপনি এরকম পোস্টটা ওই দিন কেন করেছিলেন, আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম যে পোস্ট করেছিলাম কারণ হচ্ছে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। তো বলে কেন আপনার মন খারাপ ছিল ভাইয়া? আমি তাকে বলি যে আমার আসলে আমি যেখানে কাজ করতাম আমার ওই কাজ থেকে আমাকে বের করে দিছে, আর এখন আমার হাতে কোনো কাজ নাই, আমি কোনো কাজ করতে পারি না, আমি খুব অভাবে আছি, খুব কষ্টে আছি। এই জন্য আমার এই মানে মনের কষ্ট থেকে আমি এসএমএসটা মানে আমি ওই পোস্টটা করেছিলাম। তখন মেয়েটা আমাকে বলে যে সেদিন রাতের বেলায় তার সাথে আমার এটা হচ্ছে কথাগুলো হচ্ছে আরও 3-4 দিন পরে। তো তখন সে আমাকে বলতেছে যে আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করবো। আমি বললাম হ্যাঁ করেন। তো বলতেছে আচ্ছা ভাইয়া আপনারা তো বিদেশ থেকে টাকা পাঠান তাই না? আমি বললাম হ্যাঁ পাঠাই। তো বলে আপনার যেরকমভাবে বিদেশ থেকে টাকা পাঠান আমরা কি বাংলাদেশ থেকে টাকা পাঠাইতে পারি না? তখন আমি একটু মানে অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম যে হয়তো তার বিদেশে কোনো রিলেটিভ আছে, সে কোনো রিলেটিভের জন্য টাকা পাঠাবে। তখন আমি তার বললাম যে আপনি কোন দেশে টাকা পাঠাবেন, কোথায় আপনার আত্মীয় স্বজন আছে? তো আমাকে বলে যে আমি তো আপনার জন্যই পাঠাবো, আপনার দেশে সৌদি আরবে। আমি তখন খুবই অবাক হয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমার জন্য কেন টাকা পাঠাবেন, কারণটা কি? তখন মেয়েটা আমাকে বলতেছে যে ভাইয়া আমার আপনার কথাগুলো শুনে না খুব খারাপ লাগছে, এই জন্য আমি না আমার ইচ্ছা যে আমি আপনার জন্য কয়টা টাকা পাঠাবো। আমি বললাম যে কত টাকা পাঠাবেন? তো মেয়েটা আমার কাছে বলে যে আমার কাছে তো খুব বেশি টাকা নাই, আমি একটা মোবাইল ফোন কিনবো, আমার এই মোবাইল ফোনটা ভালো না, এটা ডিস্টার্ব করে, আমি আরেকটা মোবাইল ফোন কিনবো 12,000 টাকা দিয়ে, এই জন্য আমি 10,000 টাকা মানে জমাইছি, আরও 2,000 টাকা লাগবে, তো এখন ওই 10,000 টাকা আমি আপনাকে দিতে চাই যদি আপনার কাছে আসে। আমি খুবই অবাক হয়ে গেলাম যে এই প্রথম কোনো একটা মেয়ে আমি বাংলাদেশে পেলাম যেটা বাংলাদেশের সরকার পর্যন্ত প্রবাসীদের প্রতি এতটা সদৈবান হয় না, অথচ ক্লাস 9-এ পড়া একটা মেয়ের কথা শুনে আমি খুবই অবাক হয়ে গেলাম। আমি বললাম যে কেন মানে মানে আপনি আমাকে কেন মোবাইল মানে আপনার মোবাইল ফোনের টাকা আপনি আমাকে কেন দিয়ে দিবেন? তুমি এটা বলে কি যে ভাইয়া আমি না প্রবাসীদেরকে অনেক বেশি ভালোবাসি। আমি তারা বললাম যে কেন প্রবাসীদেরকে এত ভালো আপনি কেন বাসেন আমাকে বলেন তো? তুমি এটা আমাকে বলতেছে যে আসলে মানে কারণটা কি জানেন ভাইয়া, আমার আব্বা একজন কুয়েত প্রবাসী। আমি বললাম আপনার আব্বা কি এখনও কুয়েতে আছে? তো বলে যে না আব্বা কুয়েতে নাই, কিন্তু আমার আব্বা কুয়েতে থাকতো। আচ্ছা বেশ ভালো। আমি তাকে বললাম যে এখন কোথায় আছে? বলে যে এখন বাংলাদেশে আছে। তো মেয়েটা আমাকে বলতেছে আমার বাবা যখন কুয়েতে থাকতো তো বাবা মাঝে মাঝে যখন ছুটিতে আসতো বাড়িতে, অ্যান্ড ছুটিতে আসলে যখন বাবা আমাকে আদর করতো, আমার গালে ধরতো, আমার মুখে ধরতো, তখন আমার কাছে অনেক বেশি খারাপ লাগতো। আমি বলি কেন খারাপ লাগতো? মেয়েটা আমাকে বলেছে আমার আব্বার হাতগুলো ছিল লোহার মতো শক্ত। আমি তাকে বলি কেন লোহার মতো কেন শক্ত ছিল? তো মেয়েটা বলে যে আমি আমার আব্বাকে জিজ্ঞেস করেছিলাম যে আব্বা তোমার হাতগুলো তো শক্ত কেন, তুমি কি কাজ করো বিদেশে? তখন আমার আব্বা আমাকে বলেছিল আব্বা নাকি বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করে, তো আপনিও তো বিল্ডিংয়ের কাজ করেন, এজন্য আমার আপনার জন্য খুব মায়া লেগেছে। মেয়েটার কথাগুলো শোনার পর মনের অজান্তে আমার চোখ দুটো জলে ভিজে যায়, মেয়েটার প্রতি আমার অন্যরকম মায়া জন্মে যায়। আমি আসলে বলে বুঝাতে পারবো না কেন জানি আমার এত ভালো লাগে। আমি আমার মনে হয় যে আমার কলিজাটা কেটে আমি মেয়েটাকে দিয়ে দিব, এত ভালো লাগে আমার। আমি তাকে বলি যে আজকে প্রবাসে এসেছি প্রায় 4টা বৎসর, কোনো দিন কোনো মানুষ এত আদর করে এমনভাবে কথা বলে নাই, কিন্তু আপনার এই কথাগুলো শোনার পর আমার কলিজাটা কেমন জানি আমার কলিজাটা কেঁপে উঠলো। আচ্ছা আমি কি আপনাকে তুমি করে সম্বোধন করতে পারি? তখন মেয়েটা আমাকে বলে যে হ্যাঁ কোনো প্রবলেম নাই, আমি তো আপনার ছোটোই হব, আপনি আমাকে তুমি করে বলেন। তখন আমি তাকে বলি যে অ্যাজ এ প্রবাসী হিসেবে আপনার কাছে যদি একটা রিকোয়েস্ট করে আপনি কি রাখবেন? তো মেয়েটা বলে হ্যাঁ আমি আপনার সব রিকোয়েস্ট রাখবো। আমি বললাম তাহলে আপনিও আমাকে তুমি করে বলেন। তখন বলে যে তুমি করে বললে কি খুশি হবেন? আমি বললাম হ্যাঁ আমি খুশি হব। তো এরপর থেকে মেয়েটা আমাকে সবসময় তুমি করে সম্বোধন করে, আমিও তাকে তুমি করে সম্বোধন করি। এভাবে আমি তার সাথে প্রায় 6 মাসের মতো ফোনে কথা বলি, অ্যান্ড 6 মাসের মাঝে আমাদের দুজনের মাঝে অনেক বেশি আমরা দুজনে অনেক বেশি গভীর হয়ে যাই। হয় না যে একদিন তার সাথে কথা বলতে না পারলে আমারও ভীষণ কষ্ট হয়, আমি আমার কাজে যেতে পারি না। ও আচ্ছা আরেকটা ব্যাপার আমি এখানে বলে রাখি, আমার যেখানে হচ্ছে ওই ইন্ডিয়ানিকে মেরে আসছিলাম, ওইখানের যিনি মালিক ছিল সৌদি মালিক, উনি আমাকে ফোন করে একদিন উনি আমার সাথে গোপনে দেখা করে না আমাকে বলে যে ঠিক আছে কোনো প্রবলেম নাই, তোর কিছু জরিমানা আসবে, ওই জরিমানাটা তুই দিয়ে দে, দেন হচ্ছে আমি তোকে ওইখানে আমাদের কোম্পানিতে তোকে আবারও নিয়ে যাব, আর কারোর সাথে মারামারি করবি না, এটা বলে দেয়। তখন আমি আমার পরিবার থেকে টাকা আনতেছি, এই ব্যাপারটা কিন্তু মেয়েটা জানতে পারে। ও আচ্ছা তার নামটাই কিন্তু বলা হয়নি। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে মানে তার নাম কি, তখন সে বলেছিল যে তার নাম ছিল সাথী। সে বলছে তার নাম সাথী। তো আমি তাকে বললাম যে সাথী মানে আমি তাকে সেদিন বলতেছিলাম যে আমি আমার পরিবার থেকে কিছু টাকা আনবো। তো মেয়েটা বলতেছে যে কেন টাকা আনবেন? আপনারা বললেন যে সেদিন মানে তুমি না বললা যে সেদিন আমার টাকা লাগবে না, মানে তোমার টাকা লাগবে না। আমি বললাম যে হ্যাঁ সেদিন বলেছিলাম লাগবে না, কিন্তু আজকে আমার একটু
প্রবলেম হয়েছে, আমার কিছু টাকা লাগবে। তো বলতেছে যে তাহলে আমার কাছে যে টাকাটা আছে আমি এটা দিয়ে দিই। আমি বললাম যে তুমি কীভাবে দিবে? আমার মা তো হচ্ছে হুন্ডি করে আমাকে পাঠাবে, আমাদের এলাকায় হুন্ডির লোক আছে, তোমাদের এলাকায় কি হুন্ডির লোক আছে? মেয়েটা বলতেছে আমি খুঁজে বের করব। ওর কথাগুলো আমি যত শুনি না আমি ততই মুগ্ধ হয়ে যাই। আমার সেদিন এত ভালো লাগে ওর কথাগুলো শুনে, আমি সেদিন আমার নিজের ফেসবুক পেজের মধ্যে আমি একটা লাইক হচ্ছে আমি তার নামে একটা পোস্ট করি। আমি পোস্ট করি এরকম যে ক্লাস 9-এ পড়া একটা মেয়ের প্রবাসীর প্রতি সম্মান দেখে আমার শ্রদ্ধায় মাথাটা নত হয়ে গেল। মানে এরকম করে আমি আরও কিছু কথাবার্তা লিখে @সাথী লিখে দিই। পোস্ট ওই মেয়েটা দেখতে পায়, দেখার পর সাথে আমাকে বলতেছে যে তুমি এটা কী করলা? আমি বললাম কেন কী করলাম? আমাকে বলতেছে তুমি পোস্ট করছো ভালো কথা, কিন্তু আমার নামটা কেন লিখে দিলা? আমি বললাম তোমার ক্রেডিট, তাহলে তোমার নাম লিখবো না? আমাকে বলতেছে না না না, তুমি না কাজটা ভালো করো নাই। আমি বললাম কেন ভালো করি নাই? আমাকে বলে এটা যদি আমার পরিবারে কেউ দেখে যায়। আমি বললাম আমি কি ওখানে তোমার ছবি দিয়েছি? ও বলে নামটা তো দিয়েছো। আমি বলি আরে বোকা, বাংলাদেশে কি তুমি একমাত্র মেয়ে আছো সাথী, আর কোনো সাথী নামের মেয়ে নাই? এরপরে মেয়েটা বলো আচ্ছা এটা তো আমার মাথায় ছিল না। যাই হোক, এরপরে তার সাথে কথা বলতে বলতে আমি প্রায় 1 বছরের মতো তার সাথে কথা বলি, অ্যান্ড সে ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠে যায়। একটা ব্যাপার আমি বলে রাখি, ওই 1 বছরের মাঝে কিন্তু তার সাথে আজ পর্যন্ত আমার প্রেম ভালোবাসা বা আমাদের মাঝে ওরকম কোনো কথাবার্তা হয় নাই। হয় না যে লাইক আমি ওকে ভালোবাসি বলা, ও আমাকে ভালোবাসি বলা। আমার কাছে মনে হয় আমি কোনো পুরুষ যে কিনা কোনো মেয়ের সাথে 1 বৎসরের মতো কথা বলে আজও তাকে প্রপোজ করতে পারি নাই, অ্যান্ড সেও আমাকে প্রপোজ করে নাই। এভাবে তার সাথে আমার কন্টিনিউ কথা হয়। আচ্ছা, এর মাঝে সে কিন্তু আমাকে তার ছবি দিয়েছিল। ছবিটা দেখার পর আমি একটু অবাক হয়ে গেলাম। কারণটা হচ্ছে মানে আমি তার সাথে কথা বলে, মানে ফোনে কথা বলে যেটা বুঝতে পারলাম যে আমি তাকে মানে ফোনে যেভাবে দেখলাম যে মেয়েটা আসলে যেরকম, মানে তার সাথে কথা বলে তার যে বললো যে ক্লাস 9-এ পড়ে ওভাবে, বাট তার ছবি দেখার পর আমি আরেকটা ব্যাপার একটু অনেক বেশি কনফিউজড হয়ে গেলাম যে তাকে দেখলে আসলে মনেই হয় না যে সে ক্লাস 9-এ পড়ে। মানে মনে হয় কি অনেক বড়, অনেক লম্বা সম্বা, ওরকম অনেক কিছু মনে হয়। যাই হোক, এরপরে আমি তার সাথে কথা বলতে বলতে 1 বছর পরে একবার আমি তাকে নিজের ইচ্ছে বলি, এটা আসলে সম্পূর্ণ আমার নিজের ইচ্ছায় তাকে বলা। আমি তাকে বলি যে সাথী, আমার না একটা মানে প্রশ্ন আমার মনের মাঝে সবসময় জাগে, যে প্রশ্নটা আমি তাকে আগেও করেছিলাম যে তোমার লাইফে কোনো রিলেশন আছে কিনা। ও আমাকে বললো যে ওর লাইফে কোনো রিলেশন নাই। তখন আমি তাকে বলেছিলাম যে আচ্ছা সাথী, তোমাকে যদি কেউ কখনো ভালোবাসার প্রস্তাব করে বা তোমাকে ভালোবাসে, তাহলে কি তুমি রাজি হবা? তখন মেয়েটা আমাকে বলতেছে যে আমি, তোমার মনে আছে যে তোমার কমেন্টসের নিচে আমি একটা কথা লিখেছিলাম? আমি বললাম কী লিখেছিলাম? আমি কিন্তু ভুলেই গেছিলাম। তো আমাকে বলতেছে যে আমি লিখেছিলাম এরকম যে আমার পরিবার যদি আমাকে কখনো প্রবাসী ছেলের কাছে বিয়ে দেয়, আমি সেই প্রবাসী ছেলের কাছে বিয়ে বসবো। আমি তখন তারা বলি যে হ্যাঁ 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 মনে পড়ছে, এরকম একটা কথা তুমি আমাকে লিখেছিলা, এটা হচ্ছে আমার পোস্টের নিচে তুমি কমেন্টস করেছিলা। তো আমাকে বলতেছে যে আমায় যদি কোনো প্রবাসী ছেলেরা প্রস্তাব করে, আমি শুধু প্রবাসীদের সাথে প্রেম করব, আমি কোনো লাইক হচ্ছে অন্য কোনো ইয়ের সাথে প্রেম করব না, অন্য কোনো দেশের ছেলের সাথে প্রেম করব না। আমি বললাম প্রবাসীর সাথে প্রেম করবা, এই কারণটা কি আমাকে একটু বলো তো। তো সবসময় একটা কথাই বলে যে প্রবাসীরা পরিবার ছেড়ে থাকে, প্রবাসীরা সারাক্ষণ একা থাকে, এজন্য প্রবাসীদের প্রতি ওর অনেক মায়া, অনেক ভালোবাসা, যার জন্য সে প্রবাসী রিলেশন করলে শুধুমাত্র প্রবাসীর সাথে করবে। সেদিন আমি ইচ্ছে করে তাকে বলেই দিলাম যে যেই প্রবাসীর সাথে কথা বলতেছো, সেই প্রবাসী যদি তোমাকে ভালোবাসার প্রস্তাব করে, তবে কি তুমি সেই প্রবাসীর সাথে ভালোবাসবা, সেই প্রবাসীর সাথে প্রেম করবা? তখন মেয়েটা আমাকে বলতেছিল, ছোটো মানুষ, তখন ক্লাস 10-এ উঠে গেছে, আমাকে বলে যে আমি তো আসলে তোমার সাথে প্রেম করতে পারি, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটা ব্যাপারে খুব বেশি কষ্ট লাগতেছে। আমি বললাম যে কোন ব্যাপারটাতে কষ্ট লাগতেছে? আমাকে বলতেছে যে তুমি আমার অনেক ভালো একটা বন্ধু, আমি যদি তোমার সাথে প্রেম করি তাহলে তো আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে, তাই না? আমি চাই না যে আমার বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক, আমরা খুব ভালো বন্ধু হিসাবে সারা জীবন থাকি, এটা ভালো নয় কি? আমি বললাম যে আমার কাছে মনে হয় কি যে প্রবাসী সব মানুষগুলো ভালো না। আমাকে বলে যে কেন? আমি বলে আমার কাছে মনে হয় যে প্রবাসীর কিছু মানুষ খারাপও আছে, তুমি যদি কোনো খারাপ মানুষের হাতে পড়ে যাও, আমার কাছে মনে হয় কি যে তুমি যদি আমার কাছে আসো, আমি তোমাকে অনেক ভালো রাখতে পারবো। এটা বলার পর আমি তার কাছে একরকম রিকোয়েস্ট করি যে তুমি যদি চাও আমরা একটা সম্পর্কে জড়াতে পারি। তখন সে আমাকে বলে যে তুমি আমাকে 1 সপ্তাহ সময় দাও, আমি একটু ভেবে দেখি। আমি তখন তাকে এমনি বললাম যে প্রবাসীর প্রতি তাহলে এই তোমার ভালোবাসা, যে ভালোবাসা দেখাইলা, বাট কাজের ক্ষেত্রে তো সেটা প্রমাণ হচ্ছে না। তো আমাকে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কি বলো? আমি বললাম যে তুমি বলো যে তুমি আমাকে ভালোবাসেন, তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনলে আমি দুনিয়াতে বসে না স্বর্গের সুখটা পেয়ে যাবো। তখন ওই ছোট্ট পাগলিটা হাসতে হাসতে বলেছে আচ্ছা ঠিক আছে ভালোবাসি। 1 বৎসরেরও বেশি সময় কথা বলার পরে আজকে প্রথম তার মুখ থেকে আমি ভালোবাসি কথাটা শুনলাম। কথাটা শোনার পর আমি যেন অন্য কোনো রাজ্যে হারিয়ে যাচ্ছিলাম, এত ভালো লাগলো ওর এই কথাটা শোনার পর। এরপর থেকে দিন রাত 24টা ঘন্টা আমি তার সাথে কথা বলি। তার সাথে কথা বলতে বলতে আমি তার সাথে একেবারে মিলিয়ে মিশে একাকার। এভাবে যেতে যেতে প্রায় আরও 1.5 বৎসরের মতো কেটে যায়। অ্যান্ড এরই মাঝে সে SSC পরীক্ষা দিয়ে ফেলে। ওরা হচ্ছে মানে গ্রামে থাকতো, গ্রামে থেকে ও হচ্ছে ওর একটা মামার বাসায় কুমিল্লা শহরে চলে যায়। অ্যান্ড কুমিল্লা শহরে থেকে ওখানে সে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হয়।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হয়ে ওখান থেকেও পড়াশোনা করে। তো তার সাথে আমার সবসময় কথা হয়। অ্যান্ড আমি একটা ব্যাপার বলে রাখি যে আমি তাকে অনেক সময় বলি যে মানে টাকার ব্যাপারে আমি তাকে বলি যে তোমার জন্য কিছু টাকা পাঠাই বা তোমাকে কিছু গিফট পাঠাই, ওই ব্যাপারগুলো ওকে বলেও সবসময় আমাকে একটা কথাই বলে যে প্লিজ তুমি আমাকে এই কথাগুলো বলে না কখনো ছোট করো না। তাই আমি বলি যে কেন, তুমি ছোট কেন হবা? আমাকে বলে যে তুমি যেদিন আমাকে বিয়ে করবা সেদিন তোমার যা খুশি আমাকে তাই দিও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু বিয়ের আগে প্লিজ আমায় কখনো তুমি এই ধরনের অফারগুলো করো না, আমি এগুলো কখনো করতে পারবো না। আমার কাছে মনে হয় এই প্রথম কোনো একটা মেয়ের মুখে আমি এমন কথা শুনলাম যাকে দিতে চাইলেও সে নিতে চায় না। আর এরকম হাজারো গল্প পাই যেখানে মানুষ বারবার বলে যে মানুষের কাছ থেকে জোর করে, প্রবাসীদের কাছ থেকে জোর করেও নিয়ে যায়, বাট আমি স্বেচ্ছায় দিতে চাই বলেও মেয়েটা নেয় না। এভাবে করতে করতে মানে আমাদের রিলেশনটা এতটা গভীর হয়ে যায় যে আমি তার সাথে একটা মিনিট কথা না বলতে পারলে যেন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। অ্যান্ড সে আমার সাথে কথা বলতে না পারলে সেও একরকম মরি হয়ে উঠে পড়ে। এভাবে যেতে যেতে প্রায় আরও 1 বছরের মতো কাটে। এতে আমাদের রিলেশনটা প্রায় 2 বছর আমাদের রিলেশন থাকে, অ্যান্ড 1 বছর আমরা ফ্রেন্ডলি থাকি, টোটাল 3 বছর আমাদের সম্পর্ক। এরপর আমি চিন্তা করলাম যে পারিবারিকভাবে আমি তাকে বিয়ে করে ফেলবো, কারণ আমি তাকে অনেক বেশি ভালোবাসি, তাকে হারানোর ভয়টা আমার মনে অনেক বেশি কাজ করে। এরপরে যথারীতি আমি আমার পরিবারকে জানাই যে আমি বাংলাদেশে আসবো। অ্যান্ড আমি যখন বাংলাদেশে আসবো বলি তখন আমার আব্বা মা আমার জন্য বিভিন্ন দিকে মেয়ে দেখতে থাকে। আমি তাদেরকে বলি যে তোমরা কোথাও মেয়ে দেখো না, আমার একটা পছন্দ আছে। এইটা বলার পরে আমি প্রায় কয় বছর, 4 থেকে 5 বছর পর আমি বাংলাদেশে আসি। 5 বছর হবে, প্রায় 5.5 বছর মতো। অ্যান্ড 5.5 বছর পর বাংলাদেশে আসার পরে মোটামুটি আমার পরিবারের যারা আছে, আমার বাবা মা, তারপর ভাই বোন, ওই যে আমার ফুফাতো বোনটা, মোটামুটি সবাই আমাকে অনেক বেশি আদর আপ্যায়ন, অনেক বেশি ভালোবাসলো। তো এরপরে আমার আমার পুপু, দেন হচ্ছে আমার আব্বা আম্মা সবাই বলতেছিল যে আমার জন্য মেয়ে দেখবে, বিয়ে করাবে। তো আমি তখন তাদেরকে বলতেছিলাম যে দেখো, আমার নিজের একটা পছন্দ আছে, আমি একটা মেয়েকে অনেক বেশি পছন্দ করি, তোমরা যদি কিছু না মনে করো আমি এই মেয়েটাকে বিয়ে করবো। অ্যান্ড মেয়েটা দেখতে অনেক বেশি সুন্দর, আমি আমার ফোনে আমার বাবা মাকে ছবি পাঠাই। অ্যান্ড বাবা মা ছবি দেখায়, তারা ছবি দেখে বলে যে হ্যাঁ মাশাআল্লাহ মেয়ে তো দেখতে অনেক বেশি সুন্দর, তাহলে কোনো আপত্তি নাই। কিন্তু আমার মা জিজ্ঞেস করে মেয়ের বাড়ি কোথায়। আমি তখন আমার মাকে বলি যে মা মেয়ের বাড়ি হচ্ছে কুমিল্লাতে। তো মা বলে এত দূরে, যদি নোয়াখালী তো তাহলে অনেক বেশি ভালো হইতো। আমি বলি কুমিল্লা আর নোয়াখালীর ডিস্টেন্স কতটুকু, এটা তো একদম কাছাকাছি। এরপরে কথা বলতে বলতে একটা পর্যায়ে আমার আব্বা তখন রাজি হয়। আমার আব্বা বলে ঠিক আছে, কোনো প্রবলেম নাই, তুই মেয়ের পরিবারের সাথে কথা বল বা মেয়েকে বল তার পরিবারকে বলার জন্য একটা ডেট নেওয়ার জন্য, এই ডেটে আমি ওই পরিবারে গিয়ে তোর বিয়ের ডেটটা ফিক্সড করে আসবো। যাই হোক, এভাবে যেতে যেতে আমি একদিন সাথীকে ফোন করে বলি যে সাথী, তুমি তোমার আব্বা আম্মার সাথে কথা বলো, তাদের সাথে কথা বলে তুমি একটা ডেট তাদের কাছ থেকে নাও। এই ডেটে আমি ওখানে যাব, তোমাদের পরিবারে যাব, তোমাদের পরিবারে গিয়ে আমি আমার বিয়ের প্রস্তাবটা তোমার আব্বা আম্মাকে করবো, অ্যান্ড সাথে আমার আব্বাও যাবে। তখন সে আমাকে বলতেছে যে হুট করে এখন যদি আব্বা আমার কাছে বিয়ের কথা বলে ফেলে তাহলে ব্যাপারটা কেমন দেখায় না। আমি তার বলতেছিলাম যে বোকামে, আমরা দুজনকে ভালোবাসি, আর আমরা দুজনকে অনেক বেশি ভালোবাসি। এখন যদি তুমি তোমার পরিবারকে ব্যাপারগুলো বলে না দাও, হয়তো তোমার পরিবার তোমার জন্য অন্য কোথাও ছেলে দেখে ফেলতে পারে, এতে আমাদের রিলেশনটা নষ্ট হয়ে যেতে পারে। আর প্লিজ, আমার ছুটিটাও মাত্র খুবই কম, আমি 4 মাসের ছুটি নিয়ে আসছি। দেখতে দেখতে আমার 1 মাস প্রায় কেটে যাওয়ার পথে, আর হাতে বাকি আছে 3 মাস। অ্যান্ড 3 মাসের মধ্যেই যদি তুমি তোমার পরিবারকে না বলো তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। সব কিছু বলার পর আমাকে বলে যে ঠিক আছে, তাহলে আমি কালকে আমার আব্বা আম্মার সাথে কথা বলবো। এর পরের দিন ও ওর আব্বা আম্মার সাথে কথা বলে, অ্যান্ড কথা বলে আমাকে ফোন দিয়ে ও কেমন জানি অনেকটা ভেঙে পড়ে বলতে একরকম কান্নাকাটি করে। আমি তাকে বলি কান্না কেন করতেছে আমাকে বলো। ও আমাকে বলে আমি না তোমার কথা বলেছিলাম আমার আব্বাকে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, তো কী হয়েছে? তো বলেছে আমার আব্বা না আমাকে সব কিছুই ঠিক আছে, আমি পছন্দ করি, আমি বিয়ে করব, আব্বা সব কিছুতে রাজি আছে, কিন্তু আমার আব্বা একটা কথা বলতেছে যে আমার পক্ষে আমি এটা কখনই করতে পারবো না, তোকে নোয়াখালী বিয়ে দিতে পারবো না। আমি তখন বললাম যে কেন নোয়াখালী, কেন বিয়ে দিবে না? তখন আমাকে বলতেছিল যে আমার আব্বা নোয়াখালী মানুষদেরকে খুব ভালোভাবে দেখে না। আমি বললাম কেন, নোয়াখালীর কি সব মানুষ খারাপ? তো তখন সে আমাকে বলে যে নোয়াখালী সব মানুষ খারাপ হলে কি আমি নোয়াখালী ছেলেকে ভালোবাসতাম? আমি বলি যে তুমি তো নোয়াখালীর ছেলেকে ভালোবাসো না, তুমি প্রবাসী একটা ছেলেকে ভালোবাসছো। তো বলে যাই হোক, প্রবাসী তো ছিলা, কিন্তু তোমার দেশের বাড়ি তো নোয়াখালী ছিল, তাই না? তো এরপরে আমি তার সাথে অনেকক্ষণ কথা বলি, বাট সে আমাকে একটা কথাই বলে যে তার পরিবার এটা মেনে নিবে না। দেখতে দেখতে প্রায় আরও 17 দিনের মতো কেটে যায়। আর আমি ছুটি ছিল মাত্র 4 মাস, 1.5 মাসেরও বেশি সময় চলে গেল। তখন আমি তাকে একরকম ফোর্স করতে থাকি যে দেখো, তোমার পরিবার যদি রাজি না হয়, তুমি তোমার পরিবারকে রাজি করাতে করাতে দেখা গেল আমার ছুটির সময়টা কেটে যাবে।
একটা সময় আমাকে আবারও সৌদি আরবে ফিরতে হবে, অ্যান্ড এইবার যদি আমি তোমাকে বিয়ে করা ছাড়া ফিরি তাহলে তুমি বুঝতেই পারছো যে এবার তোমার বিয়ে হয়ে যাবে, আমি এবার তোমাকে হারিয়ে ফেলবো। তখন সে আমাকে বলে যে তাহলে কী করতে পারি, তুমি আমাকে একটু বলো তো। আমি তাকে বলি যে তুমি আমাকে গোপনে বিয়ে করে ফেলো। ও আমাকে বলে যে দেখো আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি, বাবার মনে কষ্ট দিয়ে আমি এই কাজটা কীভাবে করব। আমি তারে বলি যে তোমার কাছে হ্যাভ টু অপশান, তোমার কাছে দুটো অপশান আছে, যে ফার্স্ট অপশান হচ্ছে তুমি আমাকে নিবা, অ্যান্ড সেকেন্ড অপশান হচ্ছে তুমি তোমার বাবাকে নিবা। ও আমাকে বলে যে আমার কাছে দুটো হাত আছে, তুমি যদি বলো যে একটা হাত কেটে দেওয়ার জন্য আমি কোন হাতটা কাটবো বলো তো। আমি তখন তারে বলি যে তুমি এভাবে আমাকে আটকাইও না প্লিজ, কারণ আমি তোমাকে ভালোবাসি অ্যান্ড আমাদের ভালোবাসাটা অনেক গভীর। এখন যদি তুমি এগুলো করো তাহলে সত্যি আমি একটা খারাপ কিছু করে ফেলবো। এটা বলে আমি তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকি। অ্যান্ড তখন সে একটা কথাই বলে যে দেখো আমাকে আর একটু সময় দাও, আমাকে আর একটু সময় দাও, আমি আমার আব্বাকে বুঝে আম্মাকে বুঝাই। এভাবেই সে আমার কাছ থেকে শুধু সময় চায়। কিন্তু আমি তাকে একটা কথাই বলে দিয়েছিলাম স্ট্রেট যে আমি তোমাকে আর একটা ঘন্টাও সময় দিতে পারবো না। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি এখনই চলে আসবা, আমি কুমিল্লা আসবো, কুমিল্লা গিয়ে আমি তোকে বিয়ে করে সোজা আমার বাসায় নিয়ে আসবো। এটা বলার পরে ও অনেকটা ইমোশনাল হয়ে পড়ে, ও নিজে ইমোশনাল হয়ে পড়ে, বলে আচ্ছা ঠিক আছে তুমি কুমিল্লাতে আসো, আমি ভেবে দেখি। তো আমি কী করি, কুমিল্লাতে যাই, ওর আরেকটা বান্ধবী থাকে, আরও দুইটা ছেলে ফ্রেন্ড থাকে, সবার সাথে বসে আমরা হচ্ছে কুমিল্লা টাউন হলে বসে আমরা আলাপ আলোচনা করি। অ্যান্ড ছেলেগুলো ওরে বোঝায় যে দেখো দেখ সাথী, ছেলেটা যেহেতু ভালো, উনি যেহেতু বিদেশ থাকতে তোর সাথে রিলেশন করছে, অ্যান্ড তুই যেহেতু ওনাকে ভালোবাসছিস, ওনার বাবা মা তো রাজি আছে। আমি বললাম যে আমার আব্বা আম্মা সম্পূর্ণ রাজি, কোনো প্রবলেম নাই। তখনও আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার আব্বাকে একদিন বলো আসার জন্য, আসলে আমি তোর আব্বার সাথে চলে যাব। আমি বললাম যে আমার আব্বার সাথে কেন যাবো, আমার সাথে যাবা না? ও বলে না, তোমার আব্বাকে আর আম্মাকে সাথে করে নিয়ে আসবা, একটা মাইক্রোবাস নিয়ে আসবা, অ্যান্ড আমি ওই বাসে করে চলে যাব। এরপর আমি যথারীতি আমার বাসায় গিয়ে আমার আব্বা আম্মাকে বলি, অ্যান্ড আমার আব্বা আম্মা বলতেছে যে ঠিক আছে কোনো প্রবলেম নাই। তখন তারা কী করে, গাড়ি যোগে আমার সাথে আসার পরে আমি ওকে নিয়ে একটা মাইক্রোবাসে করে আমরা নোয়াখালী যাই। অ্যান্ড নোয়াখালী গিয়ে আমরা হচ্ছে বিয়ের কাজটা কমপ্লিট করি। এটা হচ্ছে কোর্টের মাধ্যমে। কোটি বিয়ে করার কারণ হচ্ছে যেহেতু ওর বাবা একটু মোটামুটি প্রভাবশালী ছিল ওই এলাকাতে, কুমিল্লাতে। এখন যদি উনি কোনো মামলা টামলা করে দেয়, অ্যান্ড মামলা করে দিলে তো অনেক বড় বিপদে পড়ে যাব, যার জন্য আমি তাকে বিয়েটা কোর্টের মাধ্যমে করি। অ্যান্ড কোর্টে যখন বিয়েটা কমপ্লিট হওয়ার পরেও আমাদের বাসায় যায়। বাসায় যাওয়ার পরে আমাদের দিনকালগুলো অনেক ভালোই চলতেছিল। আমি প্রায় 3 মাস তার সাথে থাকি। এর মাঝে সে তার পরিবারকে ফোন করে বলে, তার আব্বা আম্মাকে ফোন করে বলার পরে ওর বাবা অনেক পরিমাণ রেগে যায়। অ্যান্ড ওর বাবা রেগে যায়, কিন্তু ওর মা মাঝে মাঝে আসে, আইসা ওকে দেখে যায়। বাট হয় যে মানে 15 দিনের মাঝে উনি একবার আসে এরকম। ওর মা কিন্তু ওকে খুব ভালোবাসে। আচ্ছা, ওর আরেকটা হচ্ছে ছোটো বোন আছে, আরেকটা ছোটো বোন, আরেকটা ছোটো ভাই আছে। তো ছোটো বোন আর ছোটো ভাইগুলো কিন্তু স্কুলে পড়ে তখন। তো ছোটো ভাইয়ের ছোটো বোনগুলোর জন্য মাঝে মাঝে খুব কান্নাকাটি করে। ওর আব্বা ওকে ডাইরেক্ট বলে যে তুই যদি কোনো দিন আমার বাড়িতে আসিস তাহলে আমি তোকে একটা কূপ দিয়ে, কুমিল্লার ভাষায় বলে যে একটা কূপ দিয়ে তোরা আমি 2 টুকরা করে ফেলবো। এরকম করে ওর বাবা ওকে খুব বেশি গালাগালি করে, খুব বেশি টর্চারিং করে। তো মাঝে মাঝে ওর ভাই বোনগুলো যখন স্কুলে যায়, হাই স্কুলে পড়ে, তো আমি তখন কী করি, হুন্ডা করে ওকে নিয়ে যাই স্কুলের মাঠে। ওর ভাই বোনগুলোকে একটু জড়ায় ধরে ওদের সাথে আদর টাদর করে তারপর আবার ফিরে আসে। এভাবে হচ্ছে প্রায় আমার ছুটির সময়টা কেটে যায়। অ্যান্ড কেটে যাওয়ার পরে আমি যথারীতি তাকে আমাদের বাড়িতে রেখে আমি সবার সাথে ওকে সবার হাতে দিয়ে আমি আবারও সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিই। আচ্ছা, আমার বাড়িতে যারা ছিল তারা হচ্ছে আমার আব্বা আম্মা ছিল, আমার পুপু ছিল, পুপাতো বোন সহ আমার ছোটো ভাইয়া ছিল। তো আমার ছোটো ভাই কিন্তু তখন ডিপ্লোমাতে পড়তো, ও হচ্ছে মানে ডিপ্লোমাতে পড়তো। তো ও সিলেটে পড়াশোনা করতো, মানে সিলেট পলিটেকনিক্যালে পড়তো। তো মাঝে মাঝে বাড়িতে থাকতো, সিলেটেও থাকতো, এভাবে ওর হচ্ছে যাতায়াতের মধ্যে থাকতো। তো এরকম করতে করতে আমি আব্বাকে বলি যে আব্বা, একটা ব্যাপার তো তোমরা সবাই জানো যে ওর এই পৃথিবীতে কেউ নাই, ও বাবা মাকে একরকম ছেড়ে আমার কাছে চলে আসছে। ও যাতে কখনো কষ্ট না পায়, ওর মনে যাতে কখনো কষ্ট না চায়, তোমরা এই ব্যাপারগুলো সবসময় খেয়াল রাখবা। অ্যান্ড ওকে মানসিকভাবে সবসময় তোমরা মানে সাপোর্ট করে যাও, ও যাতে কোনোভাবে শারীরিকভাবে যাতে ও যাতে কোনো রকম কষ্ট না পায়। তখন আমার আব্বা আমাকে বলতেছে, তুই কি আমাকে এগুলো বুঝাইতে হবে, তুই কি আমাকে এগুলো জানতে হবে, এই মেয়েটা যে কতটা কষ্টে আছে, এই মেয়েটা যে কতটা ত্যাগ স্বীকার করে আমাদের পরিবারে আসছে। ও তো আমাদের পরিবারে একটা মেহমান হয়ে সারা জীবন আমাদের সাথে থাকবে, ওকে আমরা কখনো ওভাবে দেখবো না। এভাবে আব্বা আম্মার উপর আমি ওকে ছেড়ে দিয়ে আমি আবারও 4 মাসের ছুটি নেই, বাট আমি 5 মাসের মতো থাকি। অ্যান্ড 5 মাস থেকে আমি আবারও সৌদি আরবে ব্যাক করি। সৌদি আরবে আসার পরে আমার প্রথম দিকে খুব বেশি খারাপ লাগতেছিল তার জন্য, মানে আমি কোনো কাজ করতে পারতেছিলাম না। মানে প্রত্যেকটা সময় কেন জানি তার কথা আমার অনেক বেশি মনে পড়তো। আমার এমন হতো যে আমি সারাটা দিন কান্না করতে করতে কাটাই দিতাম। মানে আমার প্রচণ্ড খারাপ লাগতো, আমার কোনো কিছুই করতে ভালো লাগতো না। আমি তার সাথে আমি এমনও হইতো যে আমি 12 ঘন্টা 13 ঘন্টা পর্যন্ত হেডফোন কানে দিয়ে আমি তার সাথে ব্লুটুথ কানে লাগাই দিয়ে আমি কথা বলতে থাকতাম। আমি তখন রেস্টুরেন্টেরা অত ভালো কাজ করতে পারতেছিলাম না, আমি সারাক্ষণে তার সাথে কথা বলি। আমি এরই মাঝে হচ্ছে আমার যিনি মালিক ছিল
মালিককে আমি একটা ব্যাপার বলে রাখি, ওই আমাদের ওই যিনি মানে যিনি হচ্ছে ম্যানেজার ছিল, মানে যিনি হচ্ছে জিএম ছিল, ইনি হচ্ছে কেরালা, কিন্তু হোটেলের যে মালিক সে কিন্তু সৌদি নাগরিক। অ্যান্ড ওই সৌদি নাগরিকটা অনেক ভালো। আমি ওনাকে বলি যে আমি আমার বউকে নিয়ে আসবো, আমার এটা এইভাবে আমি তাকে রিকোয়েস্ট করি। অ্যান্ড সে আমাকে বলে যে ঠিক আছে 1 বছর থাক, 1 বছর থাকার পর আমি তোর জন্য ভিসার ব্যবস্থা করে দিব। এটা নিয়ে আমি মোটামুটি আমার সাথীকে বলি যে সাথে হয়তো আমি তোমাকে আনতে পারবো, তুমি টেনশন করো না, আমি তোমার কাগজপত্র সব কিছু ঠিক করবো। কিন্তু আমাকে একটা কথা বলে যে তুমি আমাকে নিতে পারবা না, তুমি নিলে আমি যাবো না। আমি তখন বললাম যে তুমি কেন যাবা না? ও আমাকে বলে যে আমি আমার তোমার আব্বা আম্মাকে ছেড়ে আমি যেতে পারবো না। আমি বললাম এটা কেমন কথা বলতে আসছো যে আমার আব্বা আম্মাকে ছেড়ে তুমি যাবা না? তখনও বলতেছে যে না মানে আমি তোমার আব্বা আমাকে অনেক ভালোবাসি, আমি তাদেরকে ছেড়ে তোমার কাছে এভাবে চলে যেতে পারবো না। আমার কাছে খুবই খারাপ লাগে যে কেন তুমি আসবা না, মানে ব্যাপারগুলো নিয়ে আমার ওর সাথে একটু কথা কাটাকাটি হয় বলতে এটা যে আমি বুঝি যেটা যে আমি তার স্বামী, সে আমি যা বলবো সে তাই শুনবে, সে কেন আমার আব্বা আমার কথা শুনবে? আব্বা আমার কথা শুনবে ঠিক আছে, বাট আমার পরে সে সবার কথা শুনবে। এগুলো নিয়ে তার সাথে আমার মানে ঝগড়া সবসময় লেগে আছে। অ্যান্ড একটা পর্যায়ে আমি তাকে বলি যে তাহলে কি তুমি বলতেছো যে আমি আমার মালিককে মানা করে দিব যে তুমি আসবা না? তখন আমাকে বলে যে তুমি আমার জন্য শুধু শুধু কষ্ট না করে তুমি কষ্ট করে টাকা উপার্জন করে যদি সম্ভব হয় তুমি একা একা চলে আসার পরে তুমি এখানে হচ্ছে আমাদের সাথে থাকবা। এই ব্যাপারগুলো বলার পরে আমি তখন মানে তখন আমি কী করি যে আমি চিন্তা করতেছিলাম যে ও কেন আসতে চায় না, মানে ও আসতে চায় না কেন, এটা নিয়ে আমার মনে বিভিন্ন রকমের প্রশ্ন জাগে। অ্যান্ড প্রশ্ন জাগতে একদিন হচ্ছে আমার পুপির সাথে আমি কথা বলি। আমার যে পুপু আছে, আমার পুপু আমাদের বাসায় থাকে, আমি পুপুর সাথে একদিন কথা বলি এই কারণে আমার পুপাতো বোনটা কিন্তু তখন মোটামুটি বড় হয়েছে, ওর বিয়ে শাদির ব্যাপার নিয়ে আমি আমার পুপুর সাথে কথা বলি যে ওকে বিয়ে কেন, বা ওর বিয়ের ঘর আসে কিনা, বিয়ে দিবি কিনা। ও কিন্তু তখন একটা মাদ্রাসায় পড়াশোনা করতো, আমাদের নোয়াখালীর একটা মাদ্রাসায় পড়তো। এরপর আমার পুপুর সাথে কথা বলতে আমি আমার পুপুর সাথে কিন্তু মোটামুটি একটু ফ্রি আছি। আমি সবসময় আমার পুপুর সাথে আমার সব রকম দুঃখ সুখগুলো শেয়ার করি। আমি সেদিন আমার পুপুকে বলতেছিলাম যে পুপু আমার না একটা ব্যাপারে খুব বেশি খারাপ লাগতেছে, কয়টা দিন ধরে এই মানসিক যন্ত্রণার মধ্যে আমি আছি। তখন আমার পুপু আমার বলতেছে কেন, কী হয়েছে তোর, আমারে বল। আমি বললাম যে না তোমার আমি কীভাবে বলবো, আবার তুমি কি মনে করো আমাদের পারিবারিক ব্যাপার। তখন পুপু একটু মন খারাপ করে আমারে বলে তাহলে কি আমি তোদের পরিবারের বাইরের কেউ রে বাবা? আমি বললাম যে না তুমি তো আমাদের পরিবারের বাইরের কেউ না, কিন্তু এটা আমার আর আমার বউয়ের ব্যাপার, তো এই জন্য আমি মানে তোমাকে বলতে ভয় পাচ্ছিলাম। তখন আমার পুপু আমাকে বলতেছে তুই ভয় পাইস না, তুই আমার কাছে সব কিছু খুলে বল। তা আমি আমার পুপুকে বলতেছিলাম যে পুপু আমি আমার মালিকের সাথে কথা বলেছিলাম, মালিকের সাথে কথা বলে আমি আমার মালিককে বলছিলাম যে আমাকে একটা মানে ফ্যামিলি ভিসা দেওয়ার জন্য, আমাকে ফ্যামিলি ভিসা দিলে আমি আমার বউটাকে আমার কাছে নিয়ে আসতাম। সাথীর জন্য আমার খুব বেশি কষ্ট হয়, আমি সাথীকে আমার কাছে আনতে চাই, কিন্তু কেন জানি সাথী আমার কাছে আসতে চায় না। কেন আসতে চায় না এই ব্যাপারটা না পুপু আমি জানি না। তখন আমার পুপু আমাকে বলতেছে যে তুই জানলে তো তুই আসমান থেকে পড়বি, আমি তো তোকে সব কথা বলতে চাই না, সব কথা জানাইতেও চাই না। আমি তখন আমার পুপুকে বলি যে মানে পুপু তুমি কি বলতেছো, মানে আমি তোমার কথা কিন্তু ক্লিয়ার মানে বুঝতে পারতেছি না। তখন পুপু আমারে বলতেছে যে ও যদি সৌদি আরবে চলে যায় তাহলে বাংলাদেশে এরকম নষ্টামিগুলো কী করবো, তো আল্লাহর পবিত্র জায়গায় গেলে এমন শয়তানিগুলো করতে পারবে না। আমি তখন আমার পুপুকে বলি যে পুপু তুমি এগুলো কী বলতেছো, ও বাংলাদেশে শয়তানি করে, মানে ও বাংলাদেশে কিসের শয়তানি করে, কিসের ফাজলামি করে, এগুলো তুমি কেমন কথা বলতেছো? তখন আমার পুপু আমারে বলে যে হায় রে আমার সাথে কথা বলিস না, আশেপাশের আরও 2-1টা পরিবারের সাথে কথা বল, তাহলে ওর নষ্টামিগুলো তুই ধরতে পারবি। আমি তখন একরকম পুপুর কাছে কান্না করে দিই যে পুপু আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি তুমি আমার বউয়ের নামে কোনো বদনাম দিও না, কারণ আমি আমার বউকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তখন পুপু আমারে বলতেছে জীবনের চাইতেও ভালোবাসো বলেই তো তোমার বউ তোমার কাছে যাইতে চায় না, বউ কেন তার স্বামীর কাছে যায় না এটা কি তুমি বুঝো না? আমি তার বললাম যে তাহলে মানে আমি কি বুঝবো, ওকে তো আমি বলেছিলাম। ও আমাকে বলেছে ওনাকে আমার আব্বা আম্মাকে ছেড়ে আসতে পারবে না। তখন আমার পুপু আমাকে বলতেছে আরে বাবা মা তো একটা জাস্ট একটা উঁচিলা মাত্র, তাদেরকে তোর বাবা কি বুড়ো হয়ে গেছে? আসলে আমার আব্বা আম্মা কিন্তু যথেষ্ট ইয়াং, তারা কিন্তু এখনো বুড়ো মানে বৃদ্ধ হয় না। তখন আমার পুপু আমাকে বলতেছে তোর আব্বা আম্মা কি বুড়ো হয়ে গেছে যে বুড়া মানুষ তাদেরকে সেবা যত্ন করতে হয়, আসলে তার অন্য উদ্দেশ্য বা লক্ষ্য। আমি তখন আমার পুপুকে জিজ্ঞেস করেছি পুপু মানে তার কি উদ্দেশ্য বা কী লক্ষ্য, আমি তো কখনো তার ফোন ওয়েটিংও দেখি না, তার সাথে যখনই কল দিই আমার সাথে সারাক্ষণ কথা বলে 12 ঘন্টা 14 ঘন্টা, অন্য কোথাও রিলেশন আছে এরকমও তো কিছু আমি মনে করতেছি না, তাহলে তুমি কেন বারবার বলতেছো যে মানে তখন পুপু আমাকে বলে যে বাবারে উপরের দিকে থুতু মারলে এটা নিজের গায়ে এসে পড়ে, এই জন্য আমি থুতু মারতে চাই না, তুই ভালো থাক, আমি আর কোনো কিছু বলতে চাই না। এটা বলার পর পুপু ফোনটা কেটে দেয়। এরপরে আমি সারাটা রাত ঘুমাইতে পারি না, সারাটা রাত আমার মনের ভিতর আনচান করতে থাকে যে মানুষটাকে আমি এতভাবে ভালোবাসলাম, ওকে আমি সারা পৃথিবী একদিকে আমার কাছে, আমার সাথী একদিকে, আমি আমার জীবনের চাইতেও বেশি আমার সাথীকে ভালোবাসি।
অথচ সাথীর নামে এমন কথাগুলো আমি সহ্য করতে পারতেছিলাম না। আমি আর কাজ করতে পারি না। প্রায় এক সপ্তাহের মতো আমি প্রত্যেক দিনই সাথীর সাথে ঝগড়া করি, প্রতিদিন ঝগড়া করি। আমি শুধু মানে ঝগড়া করি, মানে বিভিন্ন তাকে হচ্ছে বিভিন্নভাবে আমি ফোর্স করি, বিভিন্ন কথা বলি, মানে কেমন যেন আমার মনের ভিতরে একটা সন্দেহ জন্ম হয়ে যায়। অ্যান্ড প্রায় 7-8 দিন এভাবে কাটার পর একদিন আমি আমার পুপুকে আবারও কল দিই। আমার পুপুকে কল দিয়ে বলি যে, পুপু তোমার সাথে আমি একটু কথা বলবো, তুমি বাড়ি থেকে বেরিয়ে আসো। তখন পুপু বাড়ি থেকে বেরিয়ে আসে। আমাদের বাড়ির পাশে হচ্ছে পুকুর ঘাট ছিল, ওই পুকুর ঘাট করে গেছে, পুপু চলে যায়। অ্যান্ড চলে যাওয়ার পর আমি পুপুকে বলি যে, পুপু আজকে একটা সপ্তাহ আমি ঘুমাইতে পারতেছি না, আমি মানসিকভাবে প্রচণ্ড রকম কষ্ট পাচ্ছি। পুপু আমি তো তোমার ভাইয়ের ছেলে, তুমি তো আমাকে ভালোবাসো। পুপু আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করতেছি, অ্যাটলিস্ট তুমি আমার কাছে সত্য কথাগুলো বলো যে কেন আমার সাথীকে অন্য কারোর সাথে সম্পর্ক করে, সাথীর অন্য কোথাও রিলেশন আছে, প্লিজ আমাকে বলো। তখন আমার পুপু আমাকে বলতেছে, বাবা রে তুই যেহেতু এতভাবেই শুনতে যাচ্ছিস তাহলে আমি তোর কাছে বলি, কিন্তু দেখ এই কথাগুলো বলাটা ঠিক না। আমি এরপরও তোর কাছে বলি, যেহেতু তুই আমাকে বারবার রিকোয়েস্ট করতেছিস, তুই আমার পরে দোষ দিস না, আমি তোর অনুরোধে তোর কাছে বলতেছি। আর তুই আমার কাছে কথা দে, কথাগুলো তুই কারো কাছে বলবি না, আমাকে কথা দে। আমি তখন বলি যে, পুপু ছোটোবেলা থেকে আমি তোমার কোলে বড় হয়েছি, আমার মাকে আমি যেমনভাবে দেখি তোমাকে আমি তেমনভাবেই দেখি। তুমি আমার পুপু, আমি তোমার কসম করে বলতেছি, আমি আমার মা বাবার কসম করে বলতেছি, পুপু তুমি আমাকে বলো, আমি কখনো কারো কাছে এই কথাগুলো বলবো না। তখন আমার পুপু আমাকে বলতেছে যে আমার বউয়ের নাকি আমার ছোট ভাইয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে। কথাটা শোনার পর আমার মনের অজান্তে আমার চোখ দুটো জলে ভিজে গেল। আমি কান্না করে ফেললাম যে, পুপু তুমি এটা কী বলতেছো? পুপু বলে, তুই যদি বিশ্বাস না করস তাইলে আমি তোরে এরকম অনেক প্রমাণ দিতে পারবো। তুই রাতের বেলায় আমারে কল দিস, কল দিলে আমি তোরে দেখাবো যে ও কোথায়। আমি বললাম যে, পুপু তুমি এগুলো কী বলো? আমার পুপু বলতেছে যে, আমি একেবারে আমার মেয়েটার কসম করে বলতেছি, তুই তো জানিস যে তোর পুপাকে ছেড়ে আমি তোর পুপাতো বোনটাকে নিয়ে আমি আজও দুনিয়াতে বেঁচে আছি। আমি আমার মেয়েটার কসম করে বলি, আমি যদি মিথ্যে বলে আল্লাহ যেন আমার মেয়েটার মরণ করে। আমি আমার মেয়েটার কসম করেই বলতেছি যে তোর বউ এরকম দিনটা 24 ঘন্টা তোর ভাইয়ের সাথে এগুলো করে। আমি তখন তারে বললাম যে, আমার ভাইয়া তো ও তো সিলেটে থাকে, সিলেট থেকে পরে বলে যে ও সিলেটে থাকে কয়দিন, তুই খোঁজ খবর নিয়ে দেখ। ও বৎসরের ভিতরে দেখা যায় 3 মাসও সিলেটে থাকে না, সিলেট ও নাম মাত্র যায়, ও সারাদিন তোর বউয়ের সাথে পড়ে থাকে। এই ব্যাপারগুলো আমাকে খুব বেশি কষ্ট দেয়, প্রচুর পরিমাণ কষ্ট দেয়। কষ্ট দেওয়ার পরে এভাবে আরও কিছুদিন কাটার পরে একদিন হচ্ছে আমি আমার ছোটো ভাইকে কল দিই। ছোটো ভাইকে কল দেওয়ার পরে আমার ছোটো ভাইয়ের সাথে কথা বলতেছি, কথা বলতে বলতে আমি তারে বলি যে, মানে একটা হচ্ছে ওর মানে মেসেঞ্জার, আমি তাকে কল দিই। মেসেঞ্জারে কল দেওয়ার পরে ওর হচ্ছে আমি ওর ফেসবুকের কি একটা সমস্যা যেন হয়েছিল, আমি আবার ফেসবুক সম্বন্ধে কিন্তু মোটামুটি ব্যাপারগুলো খুব ভালো জানি। ও আচ্ছা হ্যাঁ, ফেসবুকে ও হচ্ছে মানে প্রোফাইল লক করবে। তখন আমি তারা বলেছিলাম যে, তুই আমার সাথে স্ক্রিন শেয়ার কর, ল্যাপটপে স্ক্রিন শেয়ার কর, তাহলে আমি হচ্ছে তোকে দেখাইতে পারবো। মোবাইল দিয়ে স্ক্রিন শেয়ার হচ্ছিল না, ও কী করে ল্যাপটপ অন করে ল্যাপটপে আমার সাথে স্ক্রিন শেয়ার করে। যখন ল্যাপটপও আমার সাথে স্ক্রিন শেয়ার করে, আমিও ল্যাপটপের স্ক্যানের ভিতরে দেখতে পাই যে প্রোফাইলে আমার বউয়ের ছবিটা দেওয়া। তখন আমি এত বেশি কষ্ট পাই, আমি আসলে তখন ওরে বলি যে, আমি ছোটো ভাইকে বলি যে, আমি ছোটো ভাইরে বলি যে, তুইটা মানে তোর মানে ল্যাপটপের প্রোফাইলে তোর ভাবির ছবি কেন, ওকেটা বলি। তো আমাকে বলে যে, কেন, ভাবিকে আমি অনেক বেশি পছন্দ করি, এজন্য মানুষ তো তার পছন্দের মানুষকে প্রোফাইলে রাখে, তাই না? আমি তখন তারে বলি যে, তুই তোর ভাবিরে পছন্দ করিস মানে? ও আমাকে বলে, ওমা আমি কি আমার ভাবিরে পছন্দ করতে পারি না? তখন ওর কথাগুলোর মাঝে আমার কেমন জানি একটু সন্দেহ লাগে। সন্দেহ লাগার পরে এরপর আমি লাইনটা কেটে দিই, ওর সাথে আমি এটা কথা বলি না। অ্যান্ড প্রায় আরও 3-4 মাস কাটে। 3-4 মাস আমি কতটা কষ্টে প্রবাসে থাকি আমি দুনিয়ার মানুষকে বুঝাইতে পারবো না। আমি প্রত্যেকটা দিন, এমন কোনো রাত নাই, এমন কোনো দিন নেই যে আমি কান্না করি না। আমি প্রতিটা রাত, প্রতিটা দিন হাউ মাউ করে কান্নাকাটি করতে থাকি। এভাবে কাঁদতে কাঁদতে আমি কাজকামও করি না, সারাদিন শুয়ে থাকি, অফিসেও যাই না, কাজও করি না, বাসায় থাকি। এরকম করে যেতে যেতে বেশ কিছুদিন যাওয়ার পরে আমার যে মালিক ছিল ইন্ডিয়ান কেরালা, ওই আমার মালিকের সাথে কথা বলে আমাকে রিলিজ করে দেয়, আমাকে ওইখান থেকে আমাকে দেশে পাঠিয়ে দেয়। বলতে আমাকে ক্যান্সেল করে দেয়, আমাকে বলে যে তুই দেশে চলে যা। অ্যান্ড তখন আমি চিন্তা করতেছি যে আসলে আমি দেশে চলে যাব। অ্যান্ড তখন আমি কী করি, সৌদি আরব থেকে বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার পরে আমি তখন আমার বউয়ের সাথে আমি আর ওই আগের মতো আমাদের বর্নিং নাই। আমি ওর সাথে মানে কথায় কথায় ঝগড়া করি, আর ওর সাথে প্রচণ্ড পরিমাণ ঝগড়া হয়। এইভাবে প্রায় আরও 5-6 মাসের মতো কাটে বাংলাদেশে। বাট এরই মাঝে ও বাচ্চা কনসেপ্ট করে। অ্যান্ড বাচ্চা কনসেপ্ট করে মানে বাসার সবাই খুশি, আমি খুশি হই না। আমার পুপি আমাকে বলে যে, বাচ্চা কার, এটা কি তুই জানাস? এই বাচ্চাটা কিন্তু তোর ভাইয়ের বাচ্চা। আমি তখন আমার পুপিকে বলি যে, পুপি এত কিছু হয়ে গেছে, এই ব্যাপারগুলোকে আমার মা বাবা দেখে না? আমার পুপি আমার বলে যে, তোর বাবা আমার দেখেও
না দেখার ভান করে থাকে। আমি বললাম কেন তারা না দেখার ভান করে থাকে? আমার পুপি আমারে বলতেছে না দেখার ভান করে থাকে কারণ হচ্ছে তারা তো তার কাছ থেকে স্বার্থ পাইতেছে, বেনিফিট পাইতেছে। আমি বললাম যে কেমন বেনিফিট? বলে যে আরে বাবা আমি সব কথা তোরে বলতে পারবো না, তুই আমার এত রিকোয়েস্ট করিস না। এরপরে আমি কেমন জানি এরকম করে যেতে যেতে একদিন রাতের বেলায় হচ্ছে আমি আমার ঘরে শুয়ে আছি, রাত তখন আনুমানিক প্রায় 11:30 মতো বাজে। 11:30 মতো বাজে, তখন আমি কি করলাম, আমি হচ্ছে ঘুম থেকে উঠলাম। উঠার পরে মোটামুটি সবাই এখনও ঘুমায় না, আমাদের বাড়ির মধ্যে একটা রেওয়াজ আছে যে রাত 12টা-1টা পর্যন্ত সবাই জেগে থাকে। তখন আমি দেখলাম যে আমি ঘুম থেকে উঠে দেখতেছি যে আমার পাশে হচ্ছে আমার বউ নাই। ও যখন নাই তখন আমি চিন্তা করছি ওর কোথায় গেল, ওরা আমি পাচ্ছি না। খুঁজলাম, মানে পুরো ঘর খুঁজলাম, দেখি নাই। বাট আমাদের কাঁচারি আছে, কাঁচারি বলতে গ্রামের বাড়িতে এক্সট্রা একটা ঘর থাকে, যে ঘরটা মানে আমাদের মেন ঘরের থেকে আলাদা একটু দূরে থাকে। ওই কাচারির মধ্যে আমি ওর কথা শুনতেছি, ওর কথা শোনা যাচ্ছে। তখন আমি কী করি, ওই ঘরের মানে আমি দরজা নক করি, দরজা নক করার পরে ও দরজা খোলে। দরজা খোলার পর আমি দেখতে পাই যে আমার ভাই ওখানে শুয়ে আছে অ্যান্ড ও এখানে দাঁড়ায় আছে। তখন আমি সাথে সাথে ওর চুলের মুঠি চেপা ধরে বলতেছি যে মানে খুবই অকথ্য ভাষায় গালাগালি করেছে, তোরে আমি এত বিশ্বাস করে এতভাবে আমি তোরে ভালোবাসলাম, বিয়ে করলাম, অথচ তুই এই প্রতিদিন আমাকে দিলি। এটা বলে আমি মানে একদম পুরো বাড়ির মানুষ আমি একসাথে করে ফেলে। সব মানুষ চলে আসে, সবাই চিল্লি করতে থাকে, সবাই আমাকে ছুটে যেতে থাকে, বাট আমি ছাড়ি না। অ্যান্ড ওরে উঠানে নিয়ে আসি। উঠানে আসার পরে হচ্ছে যারা গোবর চিনেন, মানে গোবর দিয়ে মানে হচ্ছে মানে আগুন জ্বালানোর জন্য গোবর দিয়ে হচ্ছে লাঠি দিয়ে এক ধরনের মশাল তৈরি করা হয়। ওই মশাল একটা আমি হাতে নেই, লাঠিটা হাতে নিয়ে আমি থেকে ইচ্ছা মতো মারি, ইচ্ছা মতো পিটাই। তখন সবাই এসে আমাকে চূড়ায় ধরাইতে পারে না, আমি তার ইচ্ছা মতো মারি। অ্যান্ড মারতে তখন ও কী করে, একরকম প্রায় রক্ত বেরিয়ে যায়। পরে আবার ডাক্তার নিয়ে আসে, ডাক্তার এসে ওর ব্যান্ডেজ করে। আমি ওরে বলি যে ওরে আমার ঘরে ঢুকতে দিবেন না। তখন ও আমার মায়ের সাথে ঘুমায়, আমি আলাদা ঘুমাই। আর সকালবেলা আমি ঘুম থেকে উঠে চিন্তা করতেছি আমার যতই কষ্ট হোক আমি জানোয়ারকে আর আমার ঘরে রাখবো না। তখন আমি কি করি, আমার কাবিনে ওর সাথে 3 লাখ টাকা। আমি তখন ব্যাংকে যাই, সকালবেলা উঠে আমি ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে 3 লাখ টাকা উঠাই। 3 লাখ টাকা উঠে আমি কাজী অফিস মানে কোর্টে যাই, কোর্টে গিয়ে কোর্টের মাধ্যমে আমি ওকে ডিভোর্স করি। ডিভোর্স পেপারটার টাকাগুলো নিয়ে আমি সরাসরি আমার ঘরে আসি। আসার পর আমি তাকে বলি যে আমি তোর ডিভোর্স দিয়ে আসলাম, এই লো তোর কাবিনের টাকা, এটা বলে আমি ওর কাবিনের টাকাগুলো ওর হাতে দিই। তখন ও প্রচণ্ড রকম কান্না করতে ও ঘর থেকে বেরিয়ে চলে আসে। আমার ভাই আমাকে বারবার বোঝাচ্ছে, ভাই এগুলো কী করতেছো। আমি আমার ভাইয়ের সাথেও কোনো কথা শুনি না, কারোর সাথে আমি কোনো কথা বলি না। আমি সরাসরি হচ্ছে ওইখান থেকে আমি ওকে, ও আমার ঘর থেকে বেরিয়ে যায়। বেরোয় ও আমি দেখি যে রাস্তা থেকে বেরোয় ও একটা সিএনজি নিয়ে ও স্ট্রেট হচ্ছে সিএনজি করে আমাদের স্টেশনের দিকে চলে যায়। এরপর আমার আব্বা আম্মা, আমার বাবা আমাকে অনেক বেশি থাপড়াইতে থাকে, বাবা মারে। বাট সবাই আমাকে বোঝাচ্ছে যে এটা তুই কাজটা ঠিক করিস নাই, বৌমা অনেক ভালো। বাট আমি সবাই একটা কথাই বলি, বৌমা কেমন ভালো? তোমাদের বৌমা যদি ভালো হইতো তাহলে তোমাদের বৌমার নামে আমি এরকম বাজে কথাগুলো কিন্তু শুনতাম না। আমার আব্বা আমাকে বলে যে যারা তোকে বলেছে তারা কিন্তু ভালো বলে নাই। যাই হোক, এভাবে যেতে আমি তখন ও কী করে, কুমিল্লাতে চলে আসে। কুমিল্লাতে আসার পরে আর 1 সপ্তাহের মতো কেটে যায়, তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। 1 সপ্তাহ পরেও আমাকে একদিন মানে 1 সপ্তাহ পরে ও আমাকে একদিন কল দেয়, নিজেই কল দেওয়ার পরে আমি তাকে বলি যে কেন কল দিয়েছো, তুমি কী চাও? আমাকে বলে যে তুমি কি আমাকে সত্যি ছেড়ে দিছো? আমি বলি যে আমি তোমার অলরেডি তালাক করে দিয়েছি, তোমার তালাকের টাকা আমি দিয়ে গেছি, তুমি টাকাগুলো নেও নাই। বাট ওই টাকাগুলো কিন্তু তখন আমার পুপু নিয়ে নেয়, টাকাগুলো আমার পুপুর কাছে থাকে। অ্যান্ড 3 লাখ টাকা আমার তখন পুপু, আমার মাও ধরেন, আমার বাবাও ধরেন, আমার পুপু তখন টাকাগুলো নিয়ে আমার কাছে রাখে। এর মাঝে পুপু কিন্তু আমাকে বেশ কয়েকবার বলছে যে টাকাগুলো আমার কাছে আছে, তুই টাকাগুলো আমার কাছ থেকে নিয়ে যা। আমি আমার পুপুকে বলি যে টাকাগুলো তুমি তোমার কাছে রেখে দাও। এভাবে যেতে প্রায় তখন কিন্তু ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। ওর বাবা তো ওকে মানে আগেই মেনে নেয়। পরে যখন আমাকে ছেড়ে দেওয়ার পর ওর বাবা ওকে মেনে নিস, তো বাড়িতে আসে। অ্যান্ড একটা পর্যায়ে আমি শুনতে পাই যে আমার নাকি একটা মেয়ে সন্তান হয়েছে, কিন্তু ও কিন্তু সন্তানটা নষ্ট করে নাই। ওর পরিবারে যাওয়ার পরও ওই সন্তানটা প্রসব করে, একটা মেয়ে সন্তান হয়। অ্যান্ড সন্তানটা হওয়ার পর আমি কখনো মেয়েটার মুখও দেখি না। আমাকে ফোন করেছিল যে মেয়ের মুখটা একটু দেখে যাও, বাট আমি ওর মুখটা দেখি নাই। এভাবে যেতে আরও কিছুদিন পরে এবার আমার বাবা মা চিন্তা করতেছে যে আমাকে বিয়ে করাবে। তারা বিভিন্ন দিকে আমার জন্য মেয়ে দেখতে থাকে। তো মেয়ে দেখতে একদিন আমার বাবা আমাকে নিজে বলতেছে যে আমরা বাইরে কোনো মেয়ে দেখতে যাচ্ছি, আমাদের ঘরে তো হচ্ছে রুজিনা আছে। তখন রুজিনা হচ্ছে গিয়ে আমার পুপাতো বোন, যে পুপি আমাদের ঘরে থাকে সেই পুপাতো বোন। আমি তখন আমার বাবাকে বলতেছি যে বাবা এটা তুমি কী বলতেছো? রুজিনাকে আমি সারা জীবন আমার বোনের মতো দেখি, রুজিনাকে তো আমি জীবনেও কখনো বিয়ে করতে পারবো না। তখন আমার আব্বা বলতেছে যে কেন করতে পারবি না, ও তো আমাদের ঘরেরই মেয়ে। বাইরের একটা মেয়েকে আইনা কী অবস্থা হইলো তা তো দেখলি। একটা বাইরের মেয়ে আনার পর আমরা নিজেদের সংসারটাকে নষ্ট করে ফেলছি। এখন আবার বাইরের আরেকটা মেয়ে আনবি, কোন গ্যারান্টি আছে যে এই মেয়েটা ভালো হবে?
আমি তখন আমার আব্বারে বলতেছিলাম যে আব্বা তুমি এটা কেমন কথা বলতেছো, আমি তোর আমার বোনের মতো দেখি। আমার আব্বা বলে ও তো তোর ওরকম না, ফুফাতো বোন মামাতো বোন খালাতো বোনদেরকে আমাদের পরিবারে বিয়ে করা যায়। এরপরে এই ব্যাপারটা আমার পুপু আমাকে নিজেও বলে, পুপু আমাকে নিজেই প্রস্তাব করে যে তুই যদি চাস তাহলে আমি রুজিনাকে আমাদের ঘরে রাখতে পারি, কারণ রুজিনা যেহেতু আমাদেরই ঘরের মেয়ে তাহলে ও কখনো ওরকম কিছু করবে না, ও অনেক ভালো থাকবে। অ্যান্ড আমি চিন্তা করি আমাকে তো একটা সময় বিয়ে করতেই হবে। আচ্ছা এরই মাঝে কিন্তু আবার আমি আরেকটা ব্যাপার বলে রাখি, ও যে আমাদের এখান থেকে চলে গেছে, আমি যে ওকে তালাক করে দিছে, ও কিন্তু মানে তালাকের টাকা না নিয়া ও কিন্তু সব কিছু সুন্দরভাবে মেনে নিছে। কে? সাথী। এরপরে সাথীর পরিবার থেকে সাথীকে আরেক জায়গায় বিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড যেখানে বিয়ে দিছে ওই ছেলেও কিন্তু মোটামুটি আমার চেয়েও আরও অনেক বেশি ভালো একটা ছেলের কাছে বিয়ে দিছে, এবং ওই ছেলে ওর বাচ্চাটাকে সহ ওকে বিয়ে করছে, মানে আমার মেয়েটাকে সব বিয়ে করছে। এরপরে আমার ফুফাতো বোনের সাথে আমার মোটামুটি পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়ে যায়। এরপরে আমার হচ্ছে একদম ঠিকঠাক মতো আমার ফুফাতো বোনের সাথে আমার বিয়ে হয়। অ্যান্ড বিয়ে হবার পরে পরিবারের সাথে আমি থাকতেছি, সব কিছু মোটামুটি প্রায় 15-20 দিনের মতো, লাইক 1 মাসের মতো সব কিছু ঠিক ভালো যায়। অ্যান্ড 1 সপ্তাহ পরে আমি একটা ব্যাপার খুব বেশি খেয়াল করি বলতে যে জিনিসটা আমি কখনো সাথীর মাঝে দেখিনি, এই জিনিসটা আমি রুজিনার মাঝে দেখতেছি, মানে আমার ফুফাতো বোনের মাঝে দেখতেছি যে আমার ফুফাতো বোন প্রচুর পরিমাণে ফোনে কথা বলে। মানে কার সাথে ফোনে কথা বলে আমি এই ব্যাপারগুলো জানি না, বাট ফোনে প্রচুর কথা বলে আমি বুঝতে পারতেছি না কার সাথে কথা বলে। আমি একদিন ওরে বলি যে তুমি আর মোবাইল চালাইতে পারবা না, আমি ওর কাছ থেকে মোবাইল নিয়ে যাই, আমি আমার পুপুর কাছে বিচার দিই যে পুপু সারাদিন মোবাইলে কার সাথে কথা বলে। তখন আমার পুপু বলে আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নাই, ওকে তুই আচ্ছা আমি এখানে আরেকটা ব্যাপার রেখে গেছি, আমার ওয়াইফ যখন আমাদের বাড়ি থেকে চলে গেছে, আমার ছোটো ভাইটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমার ছোটো ভাই রাজু, ও কিন্তু আমাদের বাসা থেকে বেরিয়ে গেছে, ও কিন্তু কোথায় চলে গেছে ওর কোনো খোঁজখবর আমরা পাই নাই। আমরা সিলেটে গিয়ে খোঁজ করছি, ওরা সিলেটেও পাওয়া যায় নাই। মানে ও মনে প্রচণ্ড রকম কষ্ট পেয়ে ও নিজে চলে যায়, বাসা থেকে বেরিয়ে যায়। অ্যান্ড এটাও পুপু আমার একটা রিজন ধরছে যে ও তোর বউকে বিদায় করে দেওয়ার কারণে ও সহ্য করতে পারে না, চলে গেছে। যাই হোক এইভাবে রুজিনার সাথে, এরপর তো আমি রুজিনাকে বিয়ে করে রুজিনার সাথে আমার সংসার চলতেছে। এখন ওর ফোনে কথা বলা আমি কোনোভাবেই কমাইতে পারি না, আমি যতভাবেই চেষ্টা করি ওর ফোনে কথা বলা আমি কোনোভাবেই কমাইতে পারি না। এভাবে যেতে যেতে আমি দেখি যে না ও ফোনে প্রচুর কথা বলে। কার সাথে কথা বলে? ওর বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ থাকে, মানে অনেক রকম মেসেঞ্জার গ্রুপ থাকে, ওই গ্রুপের ভিতরেও বিভিন্ন ছেলে মেয়ে সবার সাথে ওইভাবে কথা বলে। যেতে যেতে আমি চিন্তা করতেছি এভাবে যদি কাটতে থাকে তাহলে তো আমি আর নিতে পারতেছিলাম না, আমার কেন জানি খুব বেশি খারাপ লাগতেছিল। একদিন ও কী করে এরকম মেসেঞ্জারে কথা বলে, অ্যান্ড কথা বলাটা যখন আমি দেখতে পাই, আমি দেখতে পাওয়ার পর আমি ওর কাছ থেকে মোবাইল ফোনটা একটা আসার দিয়ে মোবাইলটা ভেঙে ফেলে ওরা যখন আমি মারার জন্য যাই তখন আমার আব্বা এসে আমার ধরে, অ্যান্ড পিছন থেকে, এটা তো বিকেলবেলার মতো ছিল, টাইমটা বিকেলবেলা, আর পিছন থেকে আমার পুপু জুতা নিয়ে আইসা আমাকে গ্রামের মানে বাড়ির সব মানুষগুলোর সামনে আমাকে পিটায়। আমার পুপু যখন আমাকে মারে, মানে প্রচুর পরিমাণ মারে, আমি তখন আমার পুপুকে ধাক্কা দিয়ে আমি দোকানের দিকে চলে যাই। দোকান থেকে আমি সন্ধ্যার পরে আসার পরে আমি আমার মায়ের সাথে কথা বলি যে মা, পুপু কিন্তু এই কাজটা মোটেও ঠিক করে না, আমাকে এভাবে জুতো দিয়ে মারছে বাড়ির সবগুলো মানুষের সামনে। তখন আমার মা আমারে বলতেছে তোর পুপু তোরে ছোটোবেলা থেকে লালন পালন করে একরকম বড় করছে, পুপু তোর মায়ের মতো, আমি যেরকম তোর মা, পুপু কিন্তু তোর মা, তোর পুপু তোর গায়ে হাত দিছে, এটা নিয়ে বাবা তুই কিছু মনে করিস না, তো এটা নিয়ে তুই ভুলে যা। তখন আমি ভুলে গেলাম যে যাই হোক পুপু আমারে মারছে। তারপরে দেখি যে আমার ওয়াইফের সাথে মানে রুজিনের সাথে আমার একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়। মানে ডিস্টেন্স বলতে রুজিনা আর আমার সাথে ঘুমায়ও না, ওর মায়ের কাছে গিয়ে ঘুমায়, আমার ঘরে আসে না, আমার খাওয়া দাওয়াও করে না আমাদের ঘরে, ওর মায়ের সাথে থাকে, ওইখানেই থাকে। বাট পরিবারের মাঝে একটা কলহ সৃষ্টি হয়ে যায়। একটা পর্যায়ে আমি দেখতে পাই যে রুজিনা অন্য একটা ছেলের সাথে, মানে ও যে মাদ্রাসায় পড়তো সেই মাদ্রাসার একটা হুজুর ছিল, মানে মাদ্রাসার উনি হুজুর ছিল, আরবি টিচার ছিল, ওই হুজুরের সাথে রুজিনার একটা সম্পর্ক আছে বলতে ওই রুজিনার সাথে ও যে মাঝে মাঝে ওই যে গ্রুপে কথা বলতো, ওই গ্রুপের একটা মেয়ে ছিল যার নাম ছিল সানজিদা। এই সানজিদা আমার বলতেছে যে ও যখন মাদ্রাসায় পড়তো তখন থেকে নাকি হুজুরের সাথে ওর অনৈতিক সম্পর্ক ছিল, মানে দৈহিক মিলামিশা হইতো। তখন আমি বলতেছি যে এটা তুই কী বলতেছিস, সানজিদাকে বলতেছি। সানজিদা কিন্তু আমাদের পাশাপাশি গ্রামে। সানজিদা তখন আমার অনেকগুলো কথা বলে যে ঠিক আছে তুমি যদি আমার কথা বিশ্বাস না করো আমি তোমার প্রমাণও দিতে পারবো। তখন সে আমাকে আরও কিছু মেয়ের ঠিকানা দেয়, মানে আমার ওয়াইফের সাথে পড়াশোনা করছে রুজিনার সাথে, আমি ওই মেয়েগুলোর সাথে কথা বলে আমি সব জায়গা থেকে জানতে পারি যে হ্যাঁ ওই হুজুরের সাথে ওর শারীরিক সম্পর্ক হয়েছে এবং ওরা দুজনকে খুব ভালোবাসে। এই ব্যাপারগুলো আমি আমার পরিবার, আমার মাকে জানাই, আমার বাবাকে জানাই। তখন আমার আব্বা আম্মা একটা কথাই বলেছে, এই ধরনের একবার তোর একটা বউ চলে গেছে, এখন এই ধরনের কাহিনী করে যদি তুই সেকেন্ড বউটাকে বিদায় করিস তাহলে কিন্তু তুই আর বিয়ে করতে পারবি না, তোর কাছে আর কেউ মেয়ে বিয়ে দিবে না, কারণ সবাই বলবে যে তুই বউদেরকে এইভাবে বিদায় করে দিস। আমি তখন বলতেছিলাম যে আমি না পারি খাইতে, না পারি চাইতে। আমার তখন এমন অবস্থা হয়েছে যে আমি একেবারে মরে যাওয়ার মতো অবস্থা। মানে আমি দেখি যে ও খারাপ হয়ে যাচ্ছে, ও খারাপ কাজ করতেছে, বাট আমি ওকে বাধা দিতে পারি না। আমি দেখি বিকালবেলা ও বেরিয়ে যাচ্ছে ওর মতো করে, ওর মাকে কিছু বলে না, আমারকে কিছু বলে না, আমার আব্বা আমাকে কিছু বলে না, ওর মতো করে ব্যাগ একটা কাঁধে নিয়ে বেরিয়ে যাচ্ছে। ও কোথায় যাচ্ছে ওকে খোঁজ করতে থাকে না, ওর কোনো খোঁজ খবর পাওয়া যায় না।
3 ঘন্টা 4 ঘন্টা বাজারে যায়, মানে ওর যেখানে খুশি ওখানেই চলে যায়, ওকে কোনো রকম বেঁধে রাখা যায় না, ওকে কোনো রকম কোনোভাবেই বেঁধে রাখতে পারতেছি না। এভাবে যেতে যেতে বেশ কিছুদিন কেটে যায়। তখন একদিন আমি আমার পুপুকে বলি যে পুপু, আমি তো তোমার কাছে যে 3 লাখ টাকা পাবো, আমার এই টাকাগুলো দাও। কারণ এই টাকাগুলো তখন পুপু নিয়ে গেছিলো। আমার চিন্তা ভাবনা হচ্ছে পুপু যদি আমাকে এই টাকাগুলো দেয় তাহলে আমি এই টাকাগুলো দিয়ে আমি আমার একটা বন্ধুর সাথে কথা বলছিলাম সৌদি আরবে, ওরা আমি বলছিলাম যে তুই আমার জন্য একটা ভিসা ব্যবস্থা কর। আমার ওই বন্ধু বলছে যে আমাকে একটা ভিসা দিবে। আমি চিন্তা করতেছি আমি একটা ভিসা নিয়ে আমি সৌদি আরবে চলে যাব, আমি আর এই গ্রামে থাকবো না, মানে আমি আর এই এলাকাতে থাকবো না, আমি যদি দূরে চলে যাই তাহলে আমি ভালো থাকবো। এরই মাঝে আমি যখন আমার ওই বন্ধুর সাথে কথা বলি, আমার বন্ধু বলছে ঠিক আছে তুই 1 লাখ টাকা পাঠা, আমি ভিসা সব কিছু ব্যবস্থা করে তোর জন্য পাঠালে তুই বাকি টাকা পাঠাইস। এই জন্য আমি আমার পুপুর কাছে টাকা চাই, কিন্তু পুপু আমাকে বলতেছে উনি নাকি সে টাকা খরচ করে ফেলছে। আমি তখন বলতেছি যে 1 বছর মানে মাত্র কয়েকটা মাস গেল আপনি টাকা খরচ করে ফেলছেন, এটা আপনি কী করছেন? উনি বলে টাকা খরচ করে ফেলছি, এই হিসাব বিভিন্ন রকমের হিসাব দেয়। তখন আমার পুপুর সাথে অনেক রকম ঝগড়া লেগে যায়। ঝগড়া যখন লেগে যায় তখন আমি পুপুকে বলি যে তুমি আমার টাকা দিবা, নইলে এই বাড়ি থেকে বেরিয়ে যাবা। তখন পুপু আমাকে বলতেছে আমি যে বাড়িতে আছি, তুই যে বাড়িতে আসস এই বাড়ি অর্ধেক আমি এটার মালিক, আমি আমার বাপের কাছে যে সম্পদ পাই আমি কিন্তু সেই সম্পদের কোনা করেও তোর বাপের কাছ থেকে নেই। তখন আমি আমার বাবাকে বলি যে বাবা পুপু এগুলো কী বলতেছে? তখন আমার আব্বা আমার বলতেছে তোর পুপু কিন্তু ঠিকই বলতেছে, তোর পুপু কিন্তু আমার কাছে সম্পদ পাওয়া আছে, তোর নানার সম্পদ, তোর দাদার সম্পদ, আমি কিন্তু তোর পুপুকে তোর দাদার সম্পদ দেই নাই বলে আমার বাড়িতে আমি তোর পুপুকে রেখেছি। এখন যদি তুই তোর পুপুর সাথে ঝগড়া করিস তাহলে দেখা গেল ও যদি সম্পদের ভাগ নিতে যায় অ্যান্ড একটা সময় আমাদের ঘর বাড়ি সব কিছু বিক্রি করে তাকে টাকা দিতে হবে। আমি তখন আমার আব্বারে বলতেছি যে আব্বা তুমি এটা আমার কোন বেড়াজালের মধ্যে পালাইলে, তুমি এটা আমার কী বলতেছো? তখন আমার আব্বা এবং আম্মা দুজনেই আমার কাছে কান্নাকাটি করে। আমার আব্বা আম্মা কান্নাকাটি করে বাবা পাগলামি করিস না, যা হবার তা তো হইছেই, তুই পাগলামি করিস না, তুই যেমনে পারস কোনো মতো সব কিছু ম্যানেজ করে নে। তোর ফুফাতো বোনরে বিয়ে করছিস, রুজিনারে বিয়ে করছিস, রুজিনার মনে কষ্ট দিস না। আর আমি বলি আমি রুজিনার মনে কিসের কষ্ট দিব? ও কারো কথা শুনে, কারো কথা মানে, ও পারতেছে না আমার জুতা দিয়ে মারে, ও আমার এত অত্যাচার করতেছে। আমার আব্বা মা কোনোভাবে আমার পক্ষে আসে না। আর আমার পুপু তো দূরের কথা, আমার ছোটো ভাইটা যে কোথায় চলে গেল, আজকে প্রায় 1.5 বছর মতো হয়ে গেছে, আমার ছোটো ভাইয়ের কোনো সন্তান আমি পেলাম না, চলে গেল আমাকে ছেড়ে। সাথীর গর্ভে আমার যে মেয়েটা ছিল, আমার ওই মেয়েটা নাকি আজকে অনেক বড় হয়েছে, বাট আমার মেয়েটাকে আমি একটা নজর দেখতে পারতেছি না। সব কিছু মিলে আমি এতটা ডিপ্রেশনে পড়ে যাই, এতটা কষ্টে পড়ে যাই, আমি এই পৃথিবীর কাউকে বিশ্বাস করাতে পারবো না। আমি আল্লাহর কাছে হাত তুলে শুধু মরণ কামনা করেছি, আল্লাহ তুমি কোনোভাবে আমার নিঃশ্বাসটা নিয়ে যাও। আমি আমার চোখের সামনে দেখতে পাই যে আমার বউ অন্য লোকের সাথে ঘুরে বেড়ায়, আমার বউ অন্য লোকের বিছানায় শুয়ে থাকে, বাট আমি চোখে দেখার পরেও কিছু করতে পারি না আমার বাবা মায়ের জন্য। আমার বাবা মা বলে আমি যদি এটা নিয়ে কিছু করি তাহলে আমার পুপু আমাদের কাছে সম্পদ চাইবে, আর সম্পদ চাইলে আমার আব্বার পক্ষে এখন আমার পুপুকে সম্পদ দেওয়া সম্ভব না। এভাবে বেশ কয়েকটা মাস কেটে যায়, প্রায় 7-8 মাসের মতো কাটে। অ্যান্ড কাটার পরে আমি আমার যে বন্ধু ছিল ওর কাছে প্রচুর কান্নাকাটি করি। একদিন ফোন দিয়ে যে বন্ধু দেখ আমরা তো বিদেশে একসাথে ছিলাম, তুই তো আমার বিশ্বাস করস যে আমি কোনো দিন তোর মনে কষ্ট দেই নাই, তুই আমার জন্য অন্তত একটা ভিসা পাঠা, আমি ওইখানে গিয়ে কাজ করে তোর টাকা শোধ করে দিব। তখনও আমার যে বলে যে আচ্ছা ঠিক আছে তুই যদি এত করেই বলতেছিস আমি তোর জন্য ভিসা পাঠাবো। দেখুন ও আমার জন্য ভিসা পাঠায়, কিন্তু বিশ্বাস করবেন না টিকিটের টাকার জন্য আমার এমন কোনো মানুষ নাই যে আমি এমন কোনো মানুষের কাছে যাইনি। আমার এই টিকিটের টাকা অল্প কটা টাকা, মানে লাইক 50,000 টাকার জন্য আমি কত মানুষের কাছে গিয়েছি, কেউ আমাকে 50,000 টাকা দেয় নাই। আমি শেষ পর্যন্ত একটা সমিতির মধ্যে গেছি টাকা উঠানোর জন্য, আমার বাবা সেই সমিতির মধ্যে গিয়ে বাধা দিছে, যে বলে যে না সমিতির টাকা নাকি হারাম, ওই টাকা উঠালে আমাদের সংসার অপবিত্র হয়ে যাবে, এই টাকা উঠানো যাবে না। আমি প্রত্যেকটা মানুষের কাছে 50,000 টাকা চাইছি, কিন্তু কেউ আমাকে টাকা দেয় নাই। শেষ পর্যন্ত আমার সাথীকে আমি যখন বিয়ে করি, সাথীর একটা বান্ধবী ছিল, আমি আপনাদেরকে বলেছিলাম, ওই মেয়েটার সাথে আমার মাঝে মাঝে কথা হইতো। সাথীকে ছেড়ে দেওয়ার পরও মেয়েটা আমার সাথে মাঝে মাঝে কথা বলতো। এই মেয়েটার সাথে একদিন আমি এই দুঃখের কথাগুলো বলতেছিলাম যে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আমি টিকিটের টাকা পাইতেছি না, আমি টিকিটের টাকার জন্য যাইতে পারতেছি না। তখন মেয়েটা আমাকে বলেছে আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নাই, আমি কিছু টাকা আপনাকে ব্যবস্থা করে দিব। তখন মেয়েটা করে কি যে ওদের একটা মেয়েটা তখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটা ওদের পাউন্ড থাকে, মানে ওদের হচ্ছে ছাত্র সংগঠনের একটা পাউন্ড থাকে। ওই পাউন্ডের ভিতরে ওই মেয়েটার 1,70,000 টাকা থাকে। ওই 1,70,000 টাকা থেকে মেয়েটা আমাকে 50,000 টাকা একটা ডিপোজিটের মাধ্যমে, মানে আমার কাছ থেকে কাগজপত্র নিয়ে মেয়েটা আমাকে 50,000 টাকা দেয়। মানে 50,000 টাকা দেয় এমনভাবে যে আমি তার টাকা শোধ করে দিব। আমি তাকে হচ্ছে বিভিন্ন রকমের স্টাম্পিং করে কাগজপত্র, আর ওদের ওই বিশ্ববিদ্যালয়ে আরও 2-3টা ছেলের সামনে মোকাবিলা আমি আমার কাগজপত্র করে মেয়েটার কাছ থেকে আমি 50,000 টাকা নেই। এই 50,000 টাকা নিয়ে আমি টিকিট কেটে আমি হচ্ছে আবারও সৌদি আরবে ফিরে আসি। আপন ভাই,
আজ আমি সৌদি আরবে 2 বছর 2 মাসের মতো এখানে আছি। আমি প্রতিদিন আপনার ভিডিওগুলো দেখি। আমি আমার পরিবারের কারোর সাথে কথা বলি না। আমার আব্বা আম্মা, আমার বউ, আমার পুপি, আমি কারোর সাথে কথা বলি না। আমি শুধু একটা বারের জন্য প্রার্থনা করি আমি যেন আমার আগের বই সাথীর সাথে একটু কথা বলতে পারি। আপন ভাই, আমি সাথীকে অনেক কল দিয়েছি, সাথী আমার আর কোনো কল রিসিভ করে না। সাথী আরেক জায়গায় বিয়ে বসে গেছে, ও ওই সংসারে আছে। আপন ভাই, আপনাকে আমি সাথীর নাম্বারটা দিলাম, এটা সাথীর নাম্বার। যদি পারেন সাথীর সাথে একটু কন্ট্যাক্ট করে বলবেন যেন সাথী আমাকে ক্ষমা করে দেয়। আমি যদি সাথীর পা ধরে ক্ষমা চাইতে পারি তাহলে হয়তো আমি রেহাই পাবো। আপন ভাই, এটা তো সৌদি আরব, কোনো ইউরোপ কান্ট্রি না। ইউরোপ হইলে হয়তো আমি আর বাংলাদেশে ব্যাক করতে পারতাম না। কিন্তু ভাই, আমি আপনাকে একটা কথা দিচ্ছি, আজকে মনে রাখবেন, আমার মরণ পর্যন্ত আমি কখনো আর বাংলাদেশে ফিরবো না। আমি সারা জীবন এখানেই থাকবো। যদি কখনো আমার যদি বয়স বেড়ে যায়, আমাকে যদি ওরা বাংলাদেশে পাঠাইতে চায়, আমি আত্মহত্যা করবো অ্যান্ড আমার লাশটা বাংলাদেশে যাবে, আমি আর যাব না। যদি পারেন আপন ভাই, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার জীবনের গল্পটা একটু প্রচার করবেন। আমি আপনার অনেক পাগল একটা ভক্ত। আপনি ভালো থাকবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত অনেক লম্বা একটা স্টোরি আমার সাথে শোনার জন্য। আসলে আমি প্রথমত আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ওনার স্টোরি বলার মাঝে আমার অনেক মিস্টেক হয়েছে। কাজ আমি মানে এখানে বসার আগে আমার স্টুডিওতে বসার কয়েক মিনিট আগে শুধু আমি এটা একবার পড়েছিলাম। তো আমি ওভাবে ভালো করে পড়তে পারিনি, জন্য হয়তো কথার মাঝে কিছু ব্রেকআপ হয়েছে, অনেক কথার মাঝে অনেক মিস্টেক হয়েছে। এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা শুনেছেন একটু কষ্ট করে গল্পটা বুঝে নেওয়ার জন্য চেষ্টা করবেন, মানে গল্পের মূল যেটা ছিল এটা আসলে বোঝার জন্য ট্রাই করবেন। ডিয়ার ভিউয়ার্স, আমি সবসময় প্রবাসীদের পক্ষে কথা বলি। আমি যতবার প্রবাসীদের স্টোরি শেয়ার করেছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি প্রবাসীরা প্রতারিত হয় টাকা দিয়ে, হয় বউকে, হয় মাকে, হয় বাবাকে টাকা দিয়ে তারা শেষ পর্যন্ত ধোঁকা খায়। কিন্তু এই গল্পের ভিতরে আমি শরীফ ভাইয়ের গল্পে আমি পেলাম না যে উনি কোথাও কাউকে টাকা দিয়েছে, বাট ওনার গল্পে আমি একটা ফেরেশতাকে পেয়েছি। ওনার গল্পে আমি একটা ফেরেশতাকে পেয়েছি যে সাথী। আমি সাথীর ফোন নাম্বারটা উনি আমাকে দিয়েছে। আমি এখনও কথা বলি নাই। আমি সাথীর সাথে কন্ট্যাক্ট করার জন্য চেষ্টা করবো, তাকে আমি ফোন করব। কিন্তু দর্শক শ্রোতা, আমি এই সাথীর ব্যাপারটা যখন আমি শুরু থেকে শেষ পর্যন্ত ওনার লাইফে করা থেকে এবং আউট হওয়া পর্যন্ত প্রতিটা স্টেপে আমি খুব খেয়াল করে দেখলাম যে মেয়েটা আসলে আমি খুবই সারপ্রাইজ হয়ে গেলাম যে যিনি শরীফ ভাই এত প্রেম করে, এত ভালোবাসা দিয়ে মেয়েটাকে বিয়ে করলো, ভালোবাসলো, কিন্তু সামান্য পুপুর কথায় সে মেয়েটাকে ছেড়ে দিল। আপনি একটাবার চিন্তা করবেন, এখানে কিন্তু আরেকটা ব্যাপার আমি ফেলে গেছিলাম। ওর ওয়াইফ কিন্তু যখন ওর ভাইয়ের ঘরে গেছিলো, ওর ভাইয়ের ঘরে যখন গেছিলো, সেদিন কিন্তু ওর ভাইয়ের প্রচণ্ড রকম জ্বর ছিল। ওর ভাবি ওই ছেলেটা সাথী ওর ভাইয়ের রাজু ছিল ওর ছোটো ভাইয়ের নাম। রাজুর ঘরে ঢুকে, কাঁচারি ঘরে ঢুকে সে রাজুর মাথায় পানি ঢেলে দিচ্ছিল। রাজুর অনেক জ্বর ছিল। শরীফ ভাই ঘুমিয়েছিল, রাজু আইসা দরজা ধাক্কাইছে। তখন ওর ওয়াইফ শরীফ ভাইয়ের ওয়াইফ দরজা খুলছে, সাথী দরজা খুলছে। তখন সে সাথীকে বলছে যে ভাবি আসেন, আমার মাথায় একটু পানি ঢেলে দেন। তখন ওই গ্যাসে, এটা কিন্তু শরীফ ভাই জানা না, শরীফ ভাই তখন ঘুমিয়েছিল। শরীফ যখন ঘুম থেকে উঠে তখন সে দেখতে পায় যে তার বউ না, এবং সে এটা ভুল বুঝছে। এটা আসলে মূলত কান পড়া। ডিয়ার ভিউয়ার্স, যারা প্রবাসে আছেন, আমি আপনাদেরকে একটা ব্যাপার বলি, আপনাদের কাছে আপনাদের বউয়ের নামে বা পরিবারের মানুষদের নামে বিভিন্ন রকমের কান কথা যায়, প্রতি মুহূর্তে যায়, প্রতিটা সেকেন্ডে যায়। আপনার বউ এটা করেছে, আপনার মা এটা করেছে, আপনার বাবা এটা করেছে, আপনার বোন এটা করেছে, ভাই এটা করেছে, হোয়াট এভার, অনেক অনেক কথাবার্তা যায়। কিন্তু আমি আপনাকে একটাবার রিকোয়েস্ট করবো, অন্যের কথা শুনে কখনো কোনো রকম খারাপ সিদ্ধান্ত নেবেন না। আপনি নিজের জায়গায় দাঁড়িয়ে নিজে চিন্তা ভাবনা করে দেখবেন যে আমাকে মানুষ যেটা বলেছে এটা কতটুকু ট্রু, এটা নিজে চিন্তা করবেন, অ্যান্ড চিন্তা করার পরে আপনি সিদ্ধান্ত নেবেন। এটা আপনার কাছে আমার বিনীত রিকোয়েস্ট। আপনার সামান্য একটা ভুল, আপনি দেখেন শরীফ ভাই কিন্তু সামান্য একটা ভুল করেছে, তার পুপুকে বিশ্বাস করেছে। ভুল এতটুকুই ছিল যে তার পুপুকে বিশ্বাস করেছে, অ্যান্ড তার প্রতিদান কত ভয়াবহভাবে লোকটা দিচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বাস্তব জীবনের গল্প থেকে, শরীফ ভাইয়ের জীবনের গল্প থেকে যেটা শিখেছেন সেটা যদি মনে রাখেন, তবে আজকের এই সময়টা আপনার কাজে লাগবে, নয়তো বিধেয়ে গেল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো আমি আপন এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প অনুষ্ঠানে আমি আপন আবার হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।